আসসালামু আলাইকুম। ফিরে আসার পর তোমরা অনেকেই এই ড্রামাটা চাচ্ছিলে। আমি অলরেডি অন্য একটা ড্রামা নিয়ে কাজ শুরু করে দিয়েছিলাম। তারপরে দেখলাম অনেকেই এই ড্রামার এক্সপ্লেনেশন চাচ্ছে। ড্রামা নেম মানে ইজ কামিং। নামটা একটু অন্যরকম তাই না? যেটা 2025 সালে রিলিজ হচ্ছে। এখনো সম্পূর্ণ ড্রামা রিলিজ হয়ে পারেনি। তো ভাবলাম এতদিন পর ফিরে এসেছি, এখন আমার ভিউয়ার্সরা আমার থেকে কিছু চাচ্ছে, আমার অবশ্যই সেটা তাদের দেওয়া উচিত। তাই আর দেরি না করে আগের ড্রামা দেখা বাদ দিয়ে এই ড্রামার কাজ শুরু করে দিলাম, যে কারণে আরও কিছুদিন লেট হয়ে গেল। যা হোক, লেট হওয়ার জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। ড্রামার শুরুতেই আমাদের প্রাচীন যুগের একটা গল্পের কথা বলা হয়, যেখানে বলা হচ্ছিল নর্মালি গল্প মানেই তো মেন লিড আর ফিমেল লিড যখন প্রেমে পড়ে যাবে তখন তাদের মধ্যে একটা ভিলেনের আবির্ভাব হবে, আর ভিলেন তাদেরকে আলাদা করার চেষ্টা করবে। নর্মালি সব ভালোবাসার গল্প এমনই হয়, যেমনটা এই অ্যানসিয়েন্ট গল্পেও হয়েছিল। প্রিন্সেস ইউশি এবং শাওজু নামে একজনের এঙ্গেজমেন্ট হয়েছিল। তার 3 বছর পর হঠাৎ করে ক্রাউন প্রিন্স অজানা রোগে মারা যায়। তখন ইউশির বাবা প্রিন্স নিং শাওজিকে সাহায্য করে সিংহাসন আরোহণ করতে, যেহেতু শাওজি কদিন পরেই তার জামাই হবে। প্রিন্স নিং অনেক শক্তিশালী একজন জেনারেল ছিল। যা হোক, শাওজি সিংহাসনে আরোহণ করার পরেই প্রিন্স নিংয়ের সাথে বেইমানি করে দেয়। সে প্রিন্স নিংয়ের মেয়ে ইউশিকে বিয়ে না করে লিন নামে একটা মেয়েকে কনকুবাইন হিসেবে নিয়ে নেয়। আর যে জিনিসটা অবশ্যই ইউশি মানতে পারবে না। সে তো প্রথমে অনেক কান্নাকাটি করে আর তারপর নিজেকে ঝুলিয়ে মেরে ফেলার চেষ্টা করে। তবে সেখানে শাওজু এবং লিন আসে আর ইউশিকে বলে এসব নাটক বন্ধ করো। ইউশি তখন চিন্তা করে এভাবে হবে না, তাকে সত্যি সত্যি কিছু করতে হবে, এবং সে ফেক পয়জন খাওয়ার অভিনয় করে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় ওই পয়জনটা ফেক ছিল না, রিয়েলি ছিল, যে কারণে ইউশি মারা যায়। তবে অদ্ভুতভাবে ইউশি আবারও জেগে ওঠে এবং দেখা যায় এই গল্পের যে রাইটার ছিল একজন কলেজ স্টুডেন্ট, সে ইউশির শরীরে চলে এসেছে। আর এই গল্পে ইউশি তো একজন ভিলেন। তবে গল্পের রাইটার যখন ইউশির শরীরে চলে আসে, ও দেখতে পায় ইউশি তো অনেক সুন্দরী, অনেক বড় লোকের মেয়ে, অনেক পাওয়ারফুল। তাহলে ও কেন শুধু শুধু সাহায্যের জন্য নিজের জীবন দিয়ে দিবে? ও তো আর এতটা বোকা না। গল্পের রাইটার মানে ইউশি তখন করে কি, সাউজুর সাথে ওর এঙ্গেজমেন্ট ভেঙে দেয় আর তারপর ওই রাজ্য থেকে অন্য একটা রাজ্য ইজিউতে চলে যায়। সেখানে গিয়ে নিজের মতো বসবাস করতে শুরু করে। আর এখান থেকেই আমাদের ড্রামার মেইন কাহিনী শুরু হয়। ইউশিকে এখন থেকে ইউ বলে ডাকবো। আমরা ইউকে দেখি যে ওর দাদি আর ফুপুদের সাথে জুয়া খেলছিল, যেখানে ওর ফুপুরা বলছিল তোমার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, আমার একটা ভাগ্নে আছে। ইউ তখন বলে তোমার ভাগ্নেও কি সিঙ্গেল নাকি? অন্য ফুপু বলে এভাবে কথা বলা ঠিক না, শুনেছি ক্রাউন প্রিন্সের জন্য মেয়ে চয়েস করা হবে, তুমি সেখানে গিয়ে পার্টিসিপেট করছো না কেন? তুমি তো প্রিন্স নিং এর একমাত্র মেয়ে। তবে ইউ একদমই বিয়েতে ইন্টারেস্টেড ছিল না। ওর ফুপুকে বলে আমার ছেলেদের একদমই ভালো লাগে না, বরং আমার তো মেয়ে পছন্দ, যেমন আমার তোমাকে অনেক পছন্দ। ওর ফুপুরা তো বুঝতেই পারে যে ইউ মজা করছে। যা হোক, খেলা শেষে যে যার মতো চলে যায়। ইউ তখন নিজের ঘরে ফিরে যায়, চিন্তা করতে থাকে এখনো ওর হাতে কিছু সময় রয়েছে, কেননা তখনও পর্যন্ত ক্রাউন প্রিন্স মারা যায়নি। ক্রাউন প্রিন্স তার 1 বছর পরে মারা যাবে। তাই এখন ও চিন্তা করে ও শহরে ফিরে যাবে এবং ক্রাউন প্রিন্সকে বাঁচানোর একটা চেষ্টা করবে, যাতে করে গল্পের মোড় ঘুরে যায় এবং আবারও আগে যেমন গল্প লেখা হয়েছিল, মানে সাউজু রাজা হয়, ও মারা যায়, এই জিনিসগুলো না ঘটে। মধ্যে সেখানে ইউ এর মেয়ের আসে আর সে মনে করে ইউ হয়তো সাউজুর কথা চিন্তা করে কষ্ট পাচ্ছে। ইউ তখন বলে আরে সব বাদ দাও, তোমাকে কি আমি এগুলো শিখিয়েছি? চলো আমাদের এখনই শহরের দিকে রওনা দিতে হবে। আর যেই ভাবা সেই কাজ, ইউ ওর মেইডকে নিয়ে রওনা দিয়ে দেয় শহরের দিকে। তবে ও তো খুব সম্ভবত মডার্ন যুগ থেকে এসেছিল, তাই ও ঘোড়ার গাড়ির ধাক্কাধাক্কি সহ্য করতে পারছিল না, অনেকটা অসুস্থ বোধ করছিল। আর এই কারণে ও মাঝপথে গাড়ি থামিয়ে একটা পুকুর পাড়ে যায় নিজের হাত মুখ ধোয়ার জন্য। তবে তখনই কেউ একজন ওই পুকুরের মধ্যে একটি বডি ফেলে। ইউ যখন পাড়ের দিকে তাকায়, সেখানে কালো কাপড় পরা একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই ছেলেটা ছিল ক্রাউন প্রিন্সের বডিগার্ড, ওর নাম হুয়ালি। হুয়ালি তো ইউকে দেখে ফেলে। ইউ শুরুতে ভয় পেয়ে যায়, তবে ও মনে করে হয়তো অন্ধকারের জন্য ওকে কেউ দেখেনি। হুয়ালির পেছনে দাঁড়িয়ে ছিল ক্রাউন প্রিন্স,
ক্রাউন প্রিন্সের নাম জিনহেং। হুয়ালি জিনহেংকে জিজ্ঞাসা করে ওই মেয়েটাকে কি মেরে ফেলবে, তবে জিনহেং বলে না। ইউ দাঁড়ায় এবং দুইজনের কথাবার্তা শুনতে পায়। জিনহেং আর হুয়ালি সেখান থেকে নর্মালি চলে যায়। ইউ তখন ভাবে জিনহেং তাকে না মেরে চলে গিয়েছে, সে তো বেঁচে গেল। এরপরে দেখা যায় হুয়ালি জিনহেংকে জিজ্ঞাসা করছিল কেন সে ওই মেয়েটাকে মারল না। ওই মেয়েটা তো এই মার্ডারের সাক্ষী থেকে গেল। সেখানে কিউ নামে আর একটা সুন্দর ছেলে উপস্থিত ছিল, খুব সম্ভবত জিনহেংয়ের বন্ধু। কিউও জিনহেংকে জিজ্ঞাসা করছিল কাহিনী কি। জিনহেং তখন জানায় মেয়েটা সাদা রঙের একটা কোট পরেছিল, আর সেই কোটটা খুবই সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েরা পরে থাকে, এবং তার ধারণা ওই মেয়েটি খুবই পাওয়ারফুল ফ্যামিলির। আর তার কোট দেখে যতটুকু মনে হয়েছে সে প্রিন্স নিং এর মেয়ে। কিউ তখন বলে আচ্ছা তাহলে তো তুমি তাকে চুপ করাতে পারবে না, কারণ প্রিন্স নিং এই রাজ্যের সেরা জেনারেল ছিল, যার আন্ডারে প্রায় 1,00,000 সৈন্যদল রয়েছে। আর তার মেয়েকে সে খুবই ভালোবাসে, একমাত্র মেয়ে। ওই মেয়ের যদি কিছু হয় তাহলে তো প্রিন্স নিং সব কিছু ধ্বংস করে দিবে। জিনহেং তখন বলে দেখা যাক সে আমাকে কি কি বিপদে ফেলতে পারে, আগেই কোনো স্টেপ নেওয়া যাবে না। অন্যদিকে ইউ তার বাবার বাড়িতে ফিরে আসে। ইউ এসেছে দেখে প্রিন্স নিং তো দৌড়ে বাইরে আসে। প্রিন্স নিং এর দিকে তাকিয়ে ইউ অনেক ইমোশনাল হয়ে যায়। ও মনে মনে ভাবছিল আমি তো তোমার আসল মেয়ে না, তবে তুমি সেরা বাবা। কারণ পাস্টের একটা সিন থেকে দেখা যায় ইউসি যখন বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তখন প্রিন্স নিং রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল, মানে সাউজুর বিরুদ্ধে। আর সাউজু এতটাই শয়তান ছিল যে তাকে সিংহাসনে আরোহণ করতে সাহায্য করলো, তাকে নির্মমভাবে মেরে ফেলেছিল। মানে মূল গল্পে প্রিন্স নিং এর মৃত্যু হয়ে গিয়েছিল, যেটা ভেবে ইউ অনেক ইমোশনাল হয়ে যায়। যা হোক সিন প্রেজেন্টে ফিরে আসে এবং প্রিন্স নিং এসে ইউকে দেখে বলে আমার খুবই ভালো লাগছে যে তুমি তোমার বাড়িতে ফিরে এসেছো। এরপর ওরা একসাথে ভিতরে যায় এবং বাপ মেয়ের কেমিস্ট্রি দেখেই বোঝা যায় যে ওদের মধ্যে কতটা ফ্রি সম্পর্ক ছিল, মানে ওরা একসাথে কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটছিল। যা হোক আবার আমাদের জিন হ্যাংকে দেখানো হয়, সে একজন ফরচুন টেলারের সামনে ছিল। ফরচুন টেলার মানে যে ভাগ্য গণনা করে আর কি। এই ফরচুন টেলার বলছিল জিন হ্যাংয়ের ভিতরে খুব বড় এক ধরনের রোগ রয়েছে, যেটা কোনো একটা মেয়ে ঠিক করে দিবে, যে মেয়েটার ভাগ্য জিন হ্যাংয়ের ভাগ্যের সাথে জড়িত। তবে সেই মেয়ে এখনও জিন হ্যাংয়ের জীবনে আসেনি। জিন হ্যাং তখন বলে আমি আমার জীবন কখনোই অন্যের হাতে তুলে দিব না, আমি যদি মরেও যাই আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে। এটা বলে সেখানে থাকা এক কাপ চা খায় আর সেখান থেকে উঠে চলে যায়। এরপর আবার আমরা ইউকে দেখতে পাই, ও একটা গাছের সামনে প্রার্থনা করছিল। তখনই ওর কাছে লিন নামে সেই মেয়েটা আসে, মেইন গল্পে যার সাথে সাউজুর বিয়ে হয়েছিল। এই মেয়েটা খুব ন্যাকা ন্যাকা ভান করে থাকে, তবে ও খুবই ভয়ঙ্কর, মানে শয়তান আর কি। পাস্টের একটা সিন থেকে দেখতে পাই লিন তার আর সাউজুর বিয়ের কার্ড ইউকে দিয়েছিল, যেটা দেখার পর ইউ লিনকে একটা থাপ্পড় মারে আর বলে তুমি তখনই সাউজুকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে যখন আমি সাউজুকে বিয়ে করছিলাম। লিন তখন ইউয়ের কাছাকাছি এসে বলে সাউজু তোমার সম্পর্কে কি বলে জানো। সে প্রতিরাতে আমার কাছে এসে বলে তুমি খুবই গা ঘেঁষা, তোমাকে দেখলে তার বিরক্ত লাগে, আর তোমাকে সে বস্তির মেয়ে মনে করে। তো এসব শুনে তো ইউয়ের প্রচণ্ড রাগ হয়। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। ইউ মনে মনে চিন্তা করতে থাকে তুমি যে ন্যাকা ন্যাকা ভান করে থাকো, তুমি তো অতটাও ন্যাকা না। ও তো সব কিছুই জানতো যেহেতু ওই ছিল গল্পের লেখিকা। লিন ইউকে বোন বলে ডাকছিল, ও প্যালেসের কোনো একটা কনসোর্টের মেয়ে। তবে ইউ বলে আমি এই প্যালেসের প্রিন্সেস, আর আমার কোনো বোন নেই, তাই আমাকে প্রিন্সেস বলে ডাকলেই খুশি হব। ইউ এর এমন অ্যাকশনে লিন তো অবাক হয়ে যায়, কারণ ইউ বরাবর শান্তশিষ্ট স্বভাবের মেয়ে, আর লিন হচ্ছে ঢঙ্গি টাইপ আর কি, শয়তান, কিন্তু উপরে উপরে ভাব নিয়ে থাকে যে খুব ভালো। লিন ইউকে বলে ক্রাউন প্রিন্স কনসোর্ট সিলেক্ট করবে, এই কারণে কি ইউ ফিরে এসেছে। ইউ তখন বলে বিয়ে তো বাবা মা ঠিক করে, আমার বিয়েও আমার বাবাই ঠিক করবে, আমি তো তোমার মতো অন্য কারো হাজব্যান্ডের দিকে নজর দিতে পারি না। এখনো পর্যন্ত লিন এই বিষয়টা তো বুঝতে পারে না। তবে লিনের মেয়েড এগিয়ে এসে ইউর সাথে বেয়াদবি শুরু করে। আগে ওরা যেমনটা করে অভ্যস্ত ছিল, ইউ তো ছিল শান্তশিষ্ট, মেয়েডও ওর উপর চিৎকার চেঁচামেচি করতে পারত। তবে এবার তো আর তেমন না। ইউ তার মেয়েডকে ইশারা দেয়, আর ইউ এর মেয়েড লিনের মেয়েডকে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দেয়। সেদিক থেকে জিন হ্যাং আর হুয়ালি যাচ্ছিল, আর ওরা দূর থেকে পুরো বিষয়টাই দেখতে পায়। জিন হ্যাং হুয়ালিকে বলে বিষয়টা সামলে এসো, কারণ
প্রিন্স লিং এর মেয়ে শহরে এসে ঝামেলা করছে, বিষয়টা নোবেল কনসর্ট ঠিকভাবে নিবে না। তখন হোয়ালি গিয়ে লিনকে বলে আপনার মেয়েট প্রিন্সেসের সাথে খারাপ ব্যবহার করছে, তাকে তো গভর্নমেন্ট অফিসে নেওয়া উচিত। লিন তখন মনে মনে চিন্তা করে ওর মেয়েটকে যদি গভর্নমেন্ট অফিসে নিয়ে যায় তাহলে ওর রেপুটেশন নষ্ট হবে। ও তখন ইউয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়, তবে ওর ফেস দেখেই বোঝা যাচ্ছিল ও ভিতরে ভিতরে প্রচণ্ড ফুঁসছিল। যা হোক, লিন সেখান থেকে চলে যাওয়ার পর হুয়ালি জিন হ্যাংয়ের দিকে চলে যায়, আর তখনই ইউয়ের চোখ পড়ে ওদের দুইজনের দিকে এবং গত রাতের ঘটনার কথা মনে পড়ে যায়। এরা দুইজনই তো ওই বডি ফেলে দিয়েছিল পুকুরের মধ্যে, যেটা চিন্তা করে ইউ অবাক হয়ে যায়। তবে জিনহ্যাং শান্তভাবে ইউকে গ্রেটিং করে। ইউ তখন মুস্কি হেসে জিনহ্যাংকে গ্রেটিং করে। এরপর জিনহ্যাং সেখান থেকে চলে যায়। ইউ তখন মনে মনে ভাবতে থাকে এই লোকটার দুইটা চেহারা, রাতের বেলা খুন করে আর সকালবেলা ভদ্র সেজে থাকে। এরপর দেখা যায় ইউ যায় সেই ফরচুন টেলারের কাছে এবং গিয়ে জিজ্ঞাসা করে ও যদি ওর ভাগ্যকে চেঞ্জ করতে চায় তাহলে কি করতে পারে। তখন ওই ফরচুন টেলার বলে নিজের ভাগ্য তো আর নিজের হাতে থাকে না, যদি সেটা চেঞ্জ হওয়ার হয় তাহলে অটোমেটিক্যালি হবে। ইউ নিজের ঘরে ফিরে এসে এই বিষয়টা নিয়ে চিন্তা করছিল, কিভাবে ও সম্পূর্ণ গল্পটা ঘুরাবে। এরই মধ্যে ইউয়ের মেট মেই সেখানে আসে, আর মেই ওকে অনেকগুলো ইনভিটেশনের কার্ড দেয়। ইউ প্রায় 3 বছর পর ইউঝৌ থেকে ফিরে এসেছে, এই কারণে অনেক প্রিন্সেসরা তাকে ইনভাইট করেছে। ইউ তো এক বাক্যে বলে দেয় যে সে কোনো ইনভিটেশনে যাবে না। মেয়ে তখন বলতে থাকে আপনি তো এভাবে ভিতুর মতো ঘরে বসে থাকতে পারেন না, সবাই আপনাকে নিয়ে অনেক কিছু বলাবলি করছে, সবাই বলছে আপনি থার্ড প্রিন্সকে এখনও মনে মনে ভালোবাসেন, এই কারণেই আপনি ঘরের বাইরে বের হচ্ছেন না। আবার অনেকে তো আফসোস করছে আপনার বাবার এত পাওয়ার আপনার জন্য একটা ভালো ছেলেও খুঁজে দিতে পারছে না, বিয়ের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও আপনার বিয়ে হচ্ছে না। এগুলো শুনে তো উই মনে মনে ফুঁসছিল। মেই উইকে বলে আপনার বাবাও বলেছে আপনি কেন ভিতুর মতো ঘরে বসে থাকবেন, আপনি হচ্ছেন প্রিন্স লিং এর মেয়ে, তাই আপনাকে সাহসী হয়ে সবার সাথে মোকাবেলা করতে হবে। উইও তখন ফুলে যায়। ও তখন ইনভিটেশন কার্ডগুলো খুলে দেখতে থাকে কার কার্ড ওর পছন্দ হয়। এরপর ও বেছে বেছে ফোর্থ প্রিন্সেসের কার্ড পছন্দ করে, কারণ ওই লেখাগুলো ছিল স্বর্ণের গুঁড়ো দিয়ে লেখা। তবে মেয়ে এটা দেখে বলে সেখানে আপনার যাওয়া উচিত হবে না, কারণ ফোর্থ প্রিন্সেস আপনাকে বুলি করার জন্য ইনভাইট করেছে, ও তো আপনাকে পছন্দ করে না। ইউ তখন বলে আমার বাবা তো আমাকে সাহসী হয়ে সবার সামনে মোকাবেলা করতে বলেছে, আমি ফোর্থ প্রিন্সেসের ইনভিটেশনই যাব। এরপরে আর কি, ইউ সুন্দর করে সেজে গুজে চলে যায় ফোর্থ প্রিন্সেসের বাগানে। সেখানে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অন্যান্য সব প্রিন্সেস এবং নোবেল ফ্যামিলির মেয়েদের নিয়ে আর কি। ইউ তো খুব সুন্দর করে সেজে গুজে সেখানে গিয়েছিল। তবে ফোর্থ প্রিন্সেস ইউকে দেখে একটু ঠেস মেরে বলতে থাকে তুমি তো দেখি এখনো স্মার্ট হতে পারোনি, এখনো তুমি শহরের মতো কাপড় চোপড় পরা শেখোনি, আগের মতো ওল্ড ফ্যাশনের কাপড় চোপড় পরেছ। তবে সেখানে মুমু নামে একটা মেয়ে ছিল যে ইউয়ের পোশাক দেখে অনেক পছন্দ করে। এই মেয়েটা অনেকটা ফ্যাশন ডিজাইনার টাইপ আর কি, ও সব গয়না কাপড় চোপড় সম্পর্কে অনেক কিছু জানে। তো মুমু সেখানে সবাইকে বুঝিয়ে বলে দেয় ইউয়ের জামা কাপড় কত দামি, যেটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। ইউও তখন একটু ভাব নিয়ে বলে আরে কি বলো, এটা এত দামি কাপড়, এটা তো আমাকে আমার দাদি গিফট করেছে, তাই আমি জানতাম না এটা এত দামি কাপড়, আমি তো আরও এই কাপড় দিয়ে আমার ঘরে পর্দা বানিয়েছি। যেটা শুনে ফোর্থ প্রিন্সেস রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। সেখানে তো লিনও উপস্থিত ছিল। দেখা যায় লিন কিউকিন বাজাচ্ছিল, আর সবাই লিনের কিউকিন বাজানোর অনেক প্রশংসা করে। ইউ যখন সেখানে গিয়ে দাঁড়ায়, লিন তখন ইউকে অপমান করার জন্য বলে ইউয়ের মা অনেক ভালো কিউকিন বাজাতে পারত, নিশ্চয়ই ইউয়ের মা ইউকে কিউকিন বাজানো শিখিয়েছে, সে কি সবাইকে এখন বাজিয়ে শোনাবে কিনা। আসলে লিন মনে মনে ভাবছিল ইউ কিউকিন বাজাতে পারে না। পাশে থেকে অন্য একটা মহিলা বলে ওঠে ইউয়ের জন্মের পরেই ওর মা খুব অসুস্থ হয়ে পড়ে, আর ওর 3 বছর বয়সে মারা যায়, তাহলে সে কখন ইউকে কিউকিন বাজানো শেখালো। তবে ইউ এগিয়ে এসে অনেক শান্ত কণ্ঠে বলে আমি একটু একটু কিউকিন বাজাতে পারি, তবে মিস লিনের মতো এত ভালো তো পারবো না, তাই আমি মিস লিনকে অনুরোধ করতে চাই সেও যেন আমার সাথে কিউকিন বাজায়, তাহলে তাকে দেখে দেখে আমি অন্তত শিখতে পারবো। লিন তো এটা শুনে মনে মনে খুশি হয়ে যায় আর ভাবতে থাকে এইবার তোমার অপমানের পাল্লা শুরু। কিন্তু ইউ যখন কিউকিন বাজানো শুরু করে
দেখা যায় ইউ খুব দারুণভাবে কিউকিন বাজাতে পারে। সেখানে সবাই তো ইউয়ের কিউকিন বাজানো দেখে অবাক হয়ে যায়। আর লিন ছন্দ হারিয়ে কিউকিনের সুতায় লেগে ওর হাতটা কেটে যায়। কিউকিন বাজানো শেষ হলে সবাই তো হাততালি দিচ্ছিল ইউয়ের উদ্দেশ্যে, কিন্তু তখনই সেখানে থার্ড প্রিন্স আসে আর বলে, আমি ভাবছিলাম এত বাজে কিউকিন কে বাজায়। থার্ড প্রিন্স হচ্ছে সাওজু, যে গল্পে ইউয়ের সাথে বেইমানি করেছিল আর কি। তখনই আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়, যেখানে ইউ আর লিন ঝামেলা করছিল। ওই যে লিন ইউকে ওদের বিয়ের কার্ড দিতে এসেছিল সেই জায়গাটায়। থার্ড প্রিন্স ভিতরে এসে ইউকে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, তুমি কেন লিনকে সবসময় বুলি করতে থাকো। ইউ তখন বলে, আমি মোটেও তাকে বুলি করিনি, বরং সেই আমার সাথে বেয়াদবি করেছে। থার্ড প্রিন্স তখন ইউকে বলে, আর একটা কথা বললে তোমাকে আমি আবার একটা থাপ্পড় মারবো। ইউ কিছু বলতে চাচ্ছিল, থার্ড প্রিন্স আবারও ইউকে একটা থাপ্পড় মেরে দেয়। তখন ইউ অনেক দুঃখ আর রাগ নিয়ে হাসতে থাকে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। লিন তো উঠে এসে সাওজুর পাশে দাঁড়ায়। সাওজু লিনের হাত ধরে বলছিল, সরি, আমি আসতে লেট করে ফেলেছি, তোমার হাত কেটে গিয়েছে, তোমার হয়তো অনেক ব্যথা লাগছে। মানে ন্যাকামি শুরু করে দেয় আর কি। আর ইউয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি মনে করেছো তুমি খুব সুন্দর কিউকিন বাজিয়েছ, আর এইভাবে তুমি আমার অ্যাটেনশন পাবে? আমি কখনোই তোমাকে পছন্দ করব না, তাই তোমার এসব ঢং বন্ধ করো। ইউ তখন পেছনের দিকে একটু সরে গিয়ে মাথা ঝুঁকিয়ে বলে, আপনি কে? মানে এমন একটা বিষয় ও থার্ড প্রিন্সকে চিনতেই পারেনি। সবাই তো এইটা শুনে হা হা করে হেসে ওঠে। থার্ড প্রিন্সেরও অনেক অপমান বোধ হয়। তখন মুমু পাশ থেকে বলে, এটা হচ্ছে থার্ড প্রিন্স সাওজু। ইউ তখন বলে, ও আচ্ছা আচ্ছা, অনেকদিন পর আপনাকে দেখলাম তো, তাই আপনাকে চিনতে পারিনি, আমি দুঃখিত। ও খুবই আস্তে আস্তে ভদ্রভাবে কথা বলছিল। থার্ড প্রিন্স তখন বলে, তোমার এসব ন্যাকামি আমাকে দেখাতে এসো না, আমি খুব ভালো করেই জানি তুমি আমার অ্যাটেনশন পাওয়ার জন্যই এগুলো করছো। ইউ তখন থার্ড প্রিন্সকে বলে, আপনার সারা বডি আমি একবার চোখ বুলিয়ে বুঝলাম আপনিই আমার অ্যাটেনশন পাওয়ার যোগ্য না, তাই আমি আপনার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছি এমনটা ভাবাও আপনার ভুল। তার থেকে বরং আপনি লিনকে ভিতরে নিয়ে যান আর তার ক্ষততে ওষুধ লাগিয়ে দিন, যেটা আপনার জন্য ভালো হবে। যেহেতু সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল আর এভাবে থার্ড প্রিন্সের অপমান করছিল, সে তখন লিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। মুমু আর মেয়ে ইউকে বলতে থাকে, আগে থার্ড প্রিন্স তাকে অনেক বুলি করত, এবার সে থার্ড প্রিন্সকে যোগ্য একটা শিক্ষা দিয়েছে। এরপর আমাদের জিন হ্যাংকে দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই জিন হ্যাং নিজের কন্ট্রোলে ছিল না। এটাই হয়তো ছিল জিন হ্যাংয়ের গোপন রোগ, যে কারণে সে খুব দ্রুত মরে যাবে। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং হুয়ালি আর কিউ তাকে সামলানোর চেষ্টা করছিল। তবে জিন হ্যাং তো নিজের কন্ট্রোলেই ছিল না, সে হুয়ালির গলা টিপে ধরে। কিউ তখন দ্রুত এসে হুয়ালিকে জিন হ্যাংয়ের হাত থেকে ছাড়ায়। জিন হ্যাং তখন কিউকেও একটা ধাক্কা মেরে দেয়। কিউ আর হুয়ালি তখন সেখান থেকে চলে যায়। এখান থেকেই সিন কাট হয়। দেখা যায় বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ইউ একটা ছাতা নিয়ে ঘুরছিল আর ভাবছিল ফোর্থ প্রিন্সেসের বাগানটা সত্যিই সুন্দর, কিন্তু হুট করে কেন যে বৃষ্টি হয়ে গেল আর সে অদ্ভুত একটা জায়গায় চলে এসেছে। এই জায়গাটাকে সে চিনতে পারছিল না। সুন্দর একটা প্যালেস সামনে। ইউ মনে মনে ভাবতে থাকে, এটা আবার কোন প্যালেস। আরও ঘুরতে ঘুরতে প্যালেসের ভিতরে ঢুকে যায়, যেখানে আমরা জিন হ্যাংকে বাঁধা অবস্থায় দেখতে পাই। ইউ যখন ঘুরে জিন হ্যাংকে ওইভাবে দেখে, ও তো পুরো অবাক হয়ে যায়। তবে ইউ কিছু বুঝে ওঠার আগে জিন হ্যাং ইউ এর গলা টিপে ধরে। প্রথমে তো ইউ মনে করেছিল জিন হ্যাং এখন ওকে মেরে ফেলবে, তবে হুট করেই জিন হ্যাং ইউকে নিজের কাছে টেনে নেয় আর ওর ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়, অনেকটা ভ্যাম্পায়ারদের মতো। আর ইউ এর রক্ত যখন জিন হ্যাং এর মুখের মধ্যে চলে যায়, হঠাৎ করেই ও শান্ত হয়ে যায়। মানে ও যে এতক্ষণ নিজের উপর কন্ট্রোল রাখতে পারছিল না, এই বিষয়টা হুট করে ঠিক হয়ে যায়। এরপরে দেখা যায় জিন হেং নিজেকে মুক্ত করেছে আর ইউ ততক্ষণে অলরেডি অজ্ঞান হয়ে গিয়েছিল। ইউকে ফ্লোরের উপর জিন হেং শুয়ে রেখেছিল আর তারপর খুব কাছে থেকে দেখছিল যে ও কি ইউকে মেরে ফেলেছে। কিন্তু আস্তে আস্তে ইউ চোখ খোলে। জিন হেং তখন মুচকি হেসে বলে, যাক, ও বেঁচে আছে। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। জিন হেং খুব যত্ন করে ইউয়ের ক্ষততে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। ইউ একটু ব্যথা পেয়ে নড়ে উঠলে জিন হেং ফু দিয়ে দেয়। হুয়ানি আর কিউ দূর থেকে এই বিষয়টা দেখছিল আর মুসকি মুসকি হাসছিল। হুয়ানি কিউকে বলছিল, আমি মাস্টারকে কখনো এতটা কেয়ারিং হতে দেখিনি। তবে কিউ কোনো উত্তর না দিয়ে শুধু মুসকি মুসকি হাসছিল। এরপর জিন হেং হুয়ানিকে বলে, ওর জ্ঞান ফিরলে ওকে প্রিন্স নিং এর মেনশনে পাঠিয়ে দিও।
এটা বলে জিন হেং সেখান থেকে চলে যায়। এরপর ইউয়ের যখন জ্ঞান ফেরে, ও দেখতে পায় ওর পাশে মেয়ে দাঁড়িয়ে আছে। ও উঠে মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মানে এমন একটা বিষয় ও সব কিছুই জানতো যে ও ঘুম থেকে উঠে নিজেকে এখানে পাবে। মেয়ে তখন বলে হুয়ানি তাকে ডেকে নিয়ে এসেছে। হুয়ানি ইউকে বলে, আমরা খুবই দুঃখিত, গত রাতে আপনার মেয়েটা আমাদের প্যালেসের সামনে এসেছিল, কিন্তু কাউকে ঢুকতে দেওয়ার অনুমতি ছিল না, তাই আমরা তাকে ঢুকতে দিইনি। কিন্তু পরে যখন বুঝতে পেরেছি সে আপনার মেয়ের, তখন তাকে প্রিন্স নিং এর প্যালেসের সামনে থেকে ধরে আনা হয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ইউ তখন মুচকি হেসে হুয়ানিকে ধন্যবাদ দেয়। হুয়ানি ইউকে একটা ওষুধ দেয় আর বলে ক্রাউন প্রিন্স তাকে এটা দিয়েছে, এবং ক্রাউন প্রিন্স জানিয়েছে ইউকে যেন তার বাবার প্যালেসে পৌঁছে দিয়ে আসা হয়। ইউ তো কোনো প্রশ্নই করে না, সে জাস্ট ক্রাউন প্রিন্সের রেখে যাওয়া একটা কালো রঙের কোট নিজের গায়ে পরে নেয়, যাতে গলার দাগটা কেউ না দেখে। আর তারপর মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং বাড়ি এসে মেয়েকে সমস্ত ঘটনা খুলে বলে। আর বলে, আমার মনে হয় ক্রাউন প্রিন্সের কোনো অসুস্থতা রয়েছে, সে নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না। তবে মেয়ে বলে, সেটা যাই হোক, সে যে আপনার গলায় এমন দাগ ফেলে দিয়েছে, এখন আপনি বাইরে যাবেন কিভাবে? ইউ তখন বলে, আমি কিছুদিন বাইরে যাব না, আর তুমিও এই বিষয়টা কাউকে বলো না। পরবর্তী সিনে দেখা যায় মেয়ে একটা বক্স নিয়ে এসেছে। কেউ একজন এই বক্স দিয়ে গিয়েছে আর বলেছে ইউ এই বক্সটা গতকাল ফোর্ট প্রিন্সেসের বাগানে ফেলে এসেছিল। তবে বক্স খুলে দেখা যায় সেখানে খুব সুন্দর সোনার গয়না রয়েছে। ইউ তো দেখেই বুঝে যায় যে এগুলো ক্রাউন প্রিন্স পাঠিয়েছে। সাথে ছিল একটা কার্ড, যেখানে লেখা ছিল, গতকালকের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত, আমি আপনার থেকে ক্ষমা চাইছি এবং আপনার জন্য ফোর্ট প্রিন্সেসের বাগানে অপেক্ষা করব। মানে ইউকে দেখা করার জন্য ডাকে। ইউ তখন মেয়েকে নিয়ে চলে যায় জিনহিংয়ের সাথে দেখা করতে। হুয়ানি ইউকে নিয়ে যায় জিনহিংয়ের প্যালেস পর্যন্ত। মেয়েকে বাগানে অপেক্ষা করতে বলা হয়। যা হোক, ইউ যখন জিনহিংয়ের সাথে দেখা করতে যায়, জিনহিং নিজে হাতে ইউকে চা বানিয়ে দিচ্ছিল। আর ইউ মনে মনে ভাবছিল, যদিও ও একটু ভয়ঙ্কর, তবে ওকে আমার বেশ ভালোই লাগছে, ও অন্তত থার্ড প্রিন্সের থেকে ভালো। ওকে দেখতে কঠোর মনে হলেও মনে হচ্ছে না ও অতটাও কঠোর। এরই মধ্যে চা বানানো হয়ে যায়, আর ক্রাউন প্রিন্স ইউকে এক কাপ চা দিয়ে ক্ষমা চায় গতরাতে ইউর সাথে রুড ব্যবহার করার জন্য। ইউ তখন বলে, আমার মনে হয় আপনি শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্য আমাকে ডাকেননি। ক্রাউন প্রিন্স তখন বলে, আপনি অনেক বুদ্ধিমতী, আমি আসলে আপনার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। ইউ তো এমনি সব কিছু জানতো, যেহেতু ও লেখিকা। ক্রাউন প্রিন্সের রোগ আছে এই বিষয়টা, তবে এখনো পর্যন্ত ও কারো কাছে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করেনি, কারণ ও এই বিষয়টার সাথে জড়াতেই চাচ্ছিল না। আরও মনে মনে ভাবছিল আমাকে বলার দরকার নেই। কিন্তু ক্রাউন প্রিন্স ওকে বলে যে আমি একটা অসুস্থতায় ভুগছি, মাঝে মাঝেই আমার নিজের উপর কন্ট্রোল থাকে না এবং আমি মানুষকে আঘাত করে ফেলি। তবে আমি গতকাল রাতে একটা জিনিস রিয়েলাইজ করেছি, আপনার ব্লাড থেকে আমার চিকিৎসা করা সম্ভব। আপনার ব্লাডের কারণেই আমি সজ্ঞানে ফিরে এসেছি, তাই আজ আমি আপনাকে ডেকেছি, আপনি আমার চিকিৎসা করুন এই বিষয়টা বলার জন্য। এখন ইউ তো নিজেই অবাক হয়ে যায় যে ও কিভাবে জিন হেংয়ের চিকিৎসা করবে। তবে জিন হেং ইউকে যেটা জানায় সেটা শোনার জন্য ইউ মোটেও প্রস্তুত ছিল না। জিন হেং জানায় গত রাতে সে ইউকে জড়িয়ে ধরে অনেকক্ষণ শুয়েছিল, আর তার ঘুম খুবই ভালো হয়েছে। এবার তো ইউ আরও বেশি টাসকি খেয়ে যায়। তবে ও মনে মনে ভাবতে থাকে, এমন একজন মানুষ যে অসুস্থ, সে তার নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না, কিন্তু একটা মেয়ে তার কাছে আসলে সে শান্ত হয়ে যায়। হোয়াট এ পারফেক্ট ম্যাচ! ও তো মনে মনে ক্রাউন প্রিন্সের সাথে নিজের কাপল চিন্তা করে খুশি হয়ে যাচ্ছিল। তবে তারপরে ও নিজেকে সামলে নেয় আর বলে ও 3টা প্রশ্ন করতে চায়। ক্রাউন প্রিন্স যদি এই 3 প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তাহলেই ও সিদ্ধান্ত জানিয়ে দিবে। তো ক্রাউন প্রিন্স বলে অবশ্যই যে কোনো প্রশ্নের উত্তর দিতেই সে রাজি আছে। ইউ তাকে প্রথম প্রশ্ন করে যে ইউ কি একমাত্র মেয়ে কিনা ক্রাউন প্রিন্স যার কাছাকাছি এসেছে। ক্রাউন প্রিন্স তখন জানায় যে ছোটবেলা থেকে সে কখনো কোনো মেয়ের এত কাছে যায়নি, ইউই একমাত্র মেয়ে। ইউ তো এটা শুনে খুশি হয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, ক্রাউন প্রিন্সের কোনো ভাই যদি কোনো উল্টাপাল্টা কাজ করে ফেলে আর তারপর সেটা দায় ক্রাউন প্রিন্সের ওপর চাপিয়ে দেয়, তাহলে কি ক্রাউন প্রিন্স এই বিষয়টা সহ্য করে নেবে? মানে ভাইয়ের দোষ ঢাকার জন্য ওই দোষটা নিজের উপর নিয়ে নিবে? ক্রাউন প্রিন্স তখন বলে, আমার কোনো ভাই এরকম উল্টাপাল্টা কিছু করবে না, আমার সব ভাই বোনরাই ভালো। আর থার্ড প্রশ্ন ছিল, ক্রাউন প্রিন্সকে অনেক দুঃখী, তার বাবা মাকে অনেক খারাপ। তো ক্রাউন প্রিন্স বলে যে তার মা তো অনেক আগেই মারা গিয়েছে আর তার বাবা বেশ ভালো, মানে সে দুঃখী না। এবার ইউ একটু হতাশ হয়ে যায় আর মনে মনে চিন্তা করতে থাকে,
তাহলে ক্রাউন প্রিন্স মেন লিড না, আর ও মেন ফিমেল লিড না। যা হোক, এবার ইউয়ের একটাই শর্ত, সেটা হচ্ছে ক্রাউন প্রিন্স যদি ইউয়ের ফ্যামিলিকে সারা জীবন প্রোটেক্ট করতে পারে তাহলেই সে ক্রাউন প্রিন্সের শর্তে রাজি হবে। ক্রাউন প্রিন্স ইউকে জানায় যে প্রতি 5 দিন অন্তর অন্তর একদিন ইউকে 4 ঘন্টার জন্য ক্রাউন প্রিন্সের সাথে থাকতে হবে, যে সময়টাতে ক্রাউন প্রিন্স অনেকটা হাইপার হয়ে যায় আর কি। এবার ইউয়ের শর্ত ছিল তো তার ফ্যামিলিকে প্রোটেক্ট করা। ক্রাউন প্রিন্স তখন বলে যে ইউয়ের নিজের জন্য কিছু চাই কিনা। ইউ তখন বলে তার কাছে সবকিছুই আছে, তার ফ্যামিলি সেফ থাকুক আর সবকিছু শান্তি মতো চলুক, এটাই তার একমাত্র চাহিদা। এগুলো শুনে ক্রাউন প্রিন্স তো অনেক খুশি হয়ে যায়। সে বুঝতে পারে ইউ অনেক ভালো মেয়ে। যা হোক, এখানে তো ওরা ডিল করে নেয়। ক্রাউন প্রিন্স ইউ এর পরিবারকে সারা জীবন প্রোটেক্ট করবে, তার বিনিময়ে ইউ ক্রাউন প্রিন্সের চিকিৎসা করবে, মানে 4 ঘন্টার জন্য তার সাথে এসে থাকবে। যাওয়ার সময় হুয়ালি ইউকে ধন্যবাদ জানায় ক্রাউন প্রিন্সের চিকিৎসা করতে রাজি হওয়ার জন্য, আর বলে আপনি মাস্টারকে নিয়ে একদমই চিন্তা করবেন না। মাস্টার মানে ক্রাউন প্রিন্স আর কি, যে তার কাছাকাছি থাকে সে সবসময় তাকে প্রোটেক্ট করে। তাকে দেখতে কঠোর মনে হলেও সে আসলে অনেক ভালো। ইউ মুস্কি হেসে বলে আমিও সেটাই আশা করি, আর তারপর সেখান থেকে চলে যায়। এরপর ইউ তো জিন হ্যাংয়ের কাছে আসবে 4 ঘন্টার জন্য, তবে তাকে কিছু একটা বলে তো বাড়ি থেকে বের হতে হবে। ইউ একটা বই হাতে বের হচ্ছিল। ইউয়ের বাবা বলে তুমি এখনো নাস্তা করনি, এখনই কোথায় যাচ্ছ? ইউ তখন কান্নার ভান করে বলে আমার মা অনেক গুণী ছিল, সবাই আমাকে বুলি করে এটা বলে যে আমি আমার মায়ের কোনো গুণই পাইনি। এই কারণে আমি চেস, পেইন্টিং, মিউজিক, ডান্স সব কিছু শিখতে চাই। এখন ইউর এমন কান্না দেখে ওর বাবা তো আর কিছু বলে না। ইউ খুশি মনে সেখান থেকে বের হয়ে যায় আর চলে আসে ক্রাউন প্রিন্সের কাছে। তবে ক্রাউন প্রিন্স ওকে একটা বই ধরিয়ে দেয় এবং নিজেও একটা বই পড়তে শুরু করে। ইউয়ের খুবই বোর লাগছিল। তখন ও ক্রাউন প্রিন্সকে বলে আমি আপনাকে একটা গল্প বলি। তো ক্রাউন প্রিন্স বলে ঠিক আছে। ইউ তখন বলে ছোট্ট একটা প্রিন্স ছিল যে ছোটবেলা থেকেই একা আর অনেক নিঃসঙ্গ জীবনযাপন করত। একদিন তার বাগানে একটা গোলাপ ফুটলো। ক্রাউন প্রিন্স তখন বলে গোলাপ আবার কি ফুল? ইউ তখন বলে গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। এরপর ওই বাচ্চা প্রিন্স মনে করতে থাকলো এই ফুলটা পৃথিবীর একমাত্র ফুল এবং সবচেয়ে সুন্দর ফুল। এই কারণে সে মন প্রাণ দিয়ে ওই গাছটার যত্ন নিতে থাকলো। কিন্তু একদিন সে যখন তার প্যালেস থেকে বের হলো, সে অন্য একটা ফুলের বাগান দেখতে পেল যেখানে হাজার হাজার এইরকম সেম টাইপ গোলাপ ছিল। তখন ওই প্রিন্স বুঝতে পারলো সে এতদিন যে গোলাপের যত্ন নিয়েছে, গোলাপকে নিজের ভালোবাসা বানিয়েছে, তার সাথে গল্প করেছে, সেটা আসলে সাধারণ একটা ফুলই। ক্রাউন প্রিন্স তখন বলে একদমই না, ওইটা সাধারণ ফুল কিভাবে হলো? ওই ফুলটা প্রিন্সকে কোম্পানি দিয়েছে, তার নিঃসঙ্গতায় তার পাশে থেকেছে, তাহলে সে কিভাবে সাধারণ ফুল হতে পারে? ইউ তো পুরাই চমকে যায় ক্রাউন প্রিন্সের এমন বিশ্লেষণে। সে তখন জিন হ্যাংয়ের বইটা আবার জিন হ্যাংয়ের হাতে তুলে দিয়ে বলে আচ্ছা আচ্ছা, আপনার এখনো পড়া শেষ হয়নি, আপনি পড়ুন। এদিকে ইউয়ের বাবা তো বাড়িতে অনেক টেনশন করছিল। ইউ যখন বাড়িতে ঢুকে সে কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিল, তবে ইউ কোনো উত্তর না দিয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। এরপর দ্বিতীয় দিন এমন করে বহুদিন পর্যন্ত ইউ ক্রাউন প্রিন্সের সাথে সময় কাটাতে থাকে। আর ওরা যতই একে অপরের সাথে সময় কাটাচ্ছিল ততই ক্রাউন প্রিন্স ইউয়ের প্রেমে পড়ে যাচ্ছিল। এরপর আমাদের একদিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে ইউ তার বাবার সাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই মেয়ে দৌড়ে এসে জানায় খুবই খারাপ একটা খবর আছে। নোবেল কনসোর্ট সান ইউকে ডেকে পাঠিয়েছে। সান হচ্ছে থার্ড প্রিন্স শাওজুয়ের মা। আর এটা শুনে ইউ সেখানে হতাশ হয়ে বসে পড়ে। ইউয়ের বাবা তখন বলে আরে এত হতাশ হওয়ার কিছু নেই, তুমি আমার একমাত্র মেয়ে, আর আমার প্যালেসের এখনও কিছু পাওয়ার রয়েছে, তুমি যদি না যেতে চাও ডিরেক্ট না করে দাও। ইউ তখন বলে বিষয়টা এমন না যে আমি সেখানে যেতে চাই না, কিন্তু ফোর্থ প্রিন্সেস আমাকে পছন্দ করে না। ইউয়ের বাবা তখন বলে আরে তোমাকে কে বুলি করবে, আমি তাকে দেখে নিব। এটা শুনে ইউ তো খুশি হয়ে যায়। এরপর আমাদের নোবেল কনসোর্ট সানকে দেখানো হয়। ফোর্থ প্রিন্সেস উই সানের হাত পা টিপে দিতে দিতে বলছিল আন্টি তুমি কেন ইউকে প্যালেসে ডেকে পাঠিয়েছ? তুমি আবার আমার ভাই শাওজুর সাথে ওকে বিয়ে দিতে চাও না তো? আমার ভাই একদমই ওকে পছন্দ করে না। কনসোর্ট সান তখন বলে তোমার ভাই তাকে বিয়ের পরেও পছন্দ করতে পারবে। প্রিন্স নিং এর যথেষ্ট পাওয়ার রয়েছে, যেটা শাওজুকে সিংহাসন পেতে সাহায্য করবে। একবার ওদের বিয়েটা দিতে পারলে খুবই ভালো হতো। তবে ফোর্থ প্রিন্সেস বলে ও একদমই এই বিয়েতে রাজি না। একটু পরে প্যালেসে ইউ আসে। ইউ এসে প্রথমেই তো কনসোর্ট সানকে গ্রিটিং করে। আর তখনই আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। যখন ইউ বিষ খেয়ে পড়েছিল তখন কনসোর্ট সান তার কাছে গিয়েছিল
ইউ তার পা ধরে রিকোয়েস্ট করছিল যেন তাকে কনসোর্ট সান বাঁচিয়ে নেয়। তবে কনসোর্ট সান শান্তভাবে ইউকে ধরে বলে, তুমি এত বোকা কেন? কনসোর্ট সান অবশ্যই সেদিন ইউকে বাঁচিয়েছিল না, কারণ মূল গল্পে ইউ তো মারা গিয়েছিল। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। কনসোর্ট সান ইউকে বলে, আরে আমাদের সম্পর্ক কি এত ফর্মাল নাকি? তুমি আসো আমার কাছে বসো। ইউ সেখানে এসে বসে। কনসোর্ট সান তো ইউ এর সাথে এমন কথা বলছিল যে সে ইউ এর জন্য জান দিয়ে দিবে। ইউও তখন খুশি খুশি বলে, আপনি একদমই চেঞ্জ হননি, বরং এখন আপনাকে আগের থেকেও বেশি ইয়ং লাগে। কনসোর্ট সান তখন বলে, তুমি আমার প্যালেসে এসেছো আর চা খাবে না, এটা তো হতে পারে না। সে ফোর্থ প্রিন্সেসকে বলে ইউকে চা এনে দিতে। ফোর্থ প্রিন্সেস প্রথমে তো দিতে চাচ্ছিল না, তবে বিরক্ত হয়ে সে ইউকে এক কাপ চা এনে দেয়। ইউ তখন মনে মনে চিন্তা করে, নিশ্চয়ই এই চাতে কিছু মেশানো থাকবে না, কারণ কনসোর্ট সান তার প্যালেসে কিছুই ঘটতে দিবে না। এখানে যদি কিছু ঘটে ইউ এর সাথে, তাহলে তো অবশ্যই সেটার জন্য তাকে কৈফিয়ত দিতে হবে। তবে চাটা খেয়ে ফেলার পর তার মনে হয় চা তো তাকে দিয়েছে ফোর্থ প্রিন্সেস উই, আর ফোর্থ প্রিন্সেস যা কিছু করতে পারে। আর দেখা যায় সত্যি সত্যি ফোর্থ প্রিন্সেস ওই চায়ের মধ্যে এক ধরনের ওষুধ মিশিয়ে দিয়েছিল, নেশা জাতীয় ওষুধ, যেটা খেলে ইউ নিজের কন্ট্রোলে থাকবে না। ইউ তখন মাথা ব্যথা হওয়ার নাটক করতে থাকে। সে কনসোর্ট সানকে বলে, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, হয়তো ঠান্ডা বাতাসের জন্য এমনটা হয়েছে, আমি দ্রুত বাড়ি গিয়ে রেস্ট নিতে যাচ্ছি। তো এখন যেহেতু ও অসুস্থ, কিছু তো বলা যাবে না। তবে ফোর্থ প্রিন্সেস চিন্তা করছিল এত দ্রুত তো ওষুধের প্রভাব হওয়ার কথা না। এরই মধ্যে ইউ দাঁড়িয়ে আবারও ঘুরে পড়ে যাওয়ার নাটক করে। কনসোর্ট সান তখন বলে, মনে হচ্ছে তুমি সত্যিই খুব অসুস্থ, দ্রুত বাড়ি ফিরে যাও আর রেস্ট করো। ইউ দ্রুত কনসোর্ট সানের প্যালেস থেকে বের হয়ে যায়। ফোর্থ প্রিন্সেসও পেছন পেছন যেতে চাচ্ছিল, তবে কনসোর্ট সান ফোর্থ প্রিন্সেসকে আটকে দিয়ে অনেক রাগী স্বরে বলে, তোমার সাহস কী করে হলো আমার প্যালেসের মধ্যে ঝামেলা পাকানোর? তুমি কেন ওর চায়ে ড্রাগ মিশিয়েছ? ফোর্থ প্রিন্সেস তখন বলে, আমি ওকে এম্বারেস করতে চেয়েছিলাম জাস্ট। কনসোর্ট সান তখন বলে, সবাই কি তোমার মতো বোকা হয়? নিজের ঘরে যাও আর ভুলের প্রায়শ্চিত্ত করো। এদিকে মেই যখন ইউকে নিয়ে ফিরে যাচ্ছিল, ততক্ষণে ইউ এর নেশা হয়ে গিয়েছে। আর এটা এমন এক ধরনের নেশা ছিল যে ইউ অনেকটা গরম বোধ করছিল, মানে বুঝতেই পারছেন যে নেশার ঘরে ওর মাথায় ঠিক ছিল না। হঠাৎই ওদের ক্রাউন প্রিন্সের সাথে দেখা হয়ে যায়। ক্রাউন প্রিন্স ইউকে দেখে বলে, আপনি এখানে? মেই তখন জানায় ওরা কনসোর্ট সানের প্যালেসে গিয়েছিল আর ইউ এর কিছু একটা হয়ে গিয়েছে। ক্রাউন প্রিন্স বুঝতে পারে যে ওকে কোনো ড্রাগ দেওয়া হয়েছে। এরই মধ্যে ইউ আবার দৌড়ে এসে ক্রাউন প্রিন্সের গলা জড়িয়ে ধরে বলে, তুমি অনেক হ্যান্ডসাম, তুমি অনেক সুন্দর। ক্রাউন প্রিন্স দ্রুত ইউকে কোলে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়, তার নিজের প্যালেসের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে রাস্তায় যেতে যেতে ইউ ক্রাউন প্রিন্সকে কয়েকটা চুমু দিয়ে দেয়। ক্রাউন প্রিন্স তো বেচারা ঘেমে নিয়ে যাচ্ছিল। এদিকে মেয়ে পেছন থেকে দেখে কান্না করছিল আর বলছিল, প্রিন্স নিংয়ের জন্য আমার আফসোস হচ্ছে, তার সমস্ত সম্মান তার মেয়ে ধুলোয় মিশিয়ে দিয়ে গেল। এরই মধ্যে হুয়ানি প্যালেস থেকে বের হয়ে আসে আর সে মেয়েকে বলতে থাকে, তুমি এমন চিৎকার করছো কেন? তবে মেয়ে কোনো কথা না বলে বিলাপ করে কান্নাই করছিল। হুয়ালি তখন বলে, তুমি একদম চিন্তা করো না, ক্রাউন প্রিন্স এমন মানুষ না যে সে প্রিন্সেসের সাথে কিছু করবে, বরং তোমার প্রিন্সেসই ক্রাউন প্রিন্সকে চুমু খাচ্ছিল। এটা শুনে মেয়ে হুয়ানিকে তাড়া করতে শুরু করে। অন্যদিকে ক্রাউন প্রিন্স তো ইউকে ডাক্তার দেখায়। ডাক্তার জানায় ইউকে ড্রাগ দেওয়া হয়েছে, এই ড্রাগের কোনো অ্যান্টিডোট তো দেওয়া যাবে না, তবে আধ ঘন্টার মধ্যে ইউ একা একা ঠিক হয়ে যাবে, মানে ড্রাগের প্রভাব কেটে যাবে। ইউ বিছানায় চিল্লাচিল্লি করছিল যে তার খুব গরম লাগছে, এসি চালিয়ে দেওয়ার জন্য। এরপর সে ক্রাউন প্রিন্সকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তারপর বলে, চলো আমরা ঘুমাতে যাই। ডাক্তার বেচারা নিজের লজ্জা পেয়ে যায়। ক্রাউন প্রিন্স তখন ডাক্তারকে বলে, তুমি এখন যেতে পারো। ডাক্তার দ্রুত নিজের ব্যাগ নিয়ে সেই ঘর থেকে পালিয়ে যায়। এদিকে দরজার বাইরে থেকে মেই আর হুয়ালি দাঁড়িয়েছিল। মেই তো তখনও বিলাপ করে কান্না করে যাচ্ছে। হুয়ালি মেইকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকো, ক্রাউন প্রিন্স কখনোই তো আমার প্রিন্সেসকে টাচ করবে না। অন্যদিকে ভিতরে ইউ নিজেই ক্রাউন প্রিন্সের উপর চেপে বসে। ক্রাউন প্রিন্স ইউকে বলে, তোমার কি মনে আছে তুমি কে? ইউ তখন বলে, হ্যাঁ মনে আছে, আমি একটা মাশরুম। ক্রাউন প্রিন্স তখন বলে, তোমার কি এটা মনে আছে যে আমি কে? ইউ তখন বলে, হ্যাঁ মনে আছে তো, তুমি একটা হ্যান্ডসাম ছেলে। ক্রাউন প্রিন্স তখন বলে, তোমার আমাকে হ্যান্ডসাম কেন মনে হলো? ইউ তখন ক্রাউন প্রিন্সের নাক চোখ সব কিছু হাত দিয়ে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলতে থাকে, এগুলো সবই সুন্দর। এরপর গলার দিকে ইশারা করে বলে, তোমার গলা নড়ে, মানে ছেলেদের যে অ্যাডামস অ্যাপেলস থাকে ওটা কিন্তু নড়ে মাঝে মাঝে। ওইটা দেখিয়ে বলছিল, এটা কি সুন্দর কিউটভাবে নড়ছে, দাঁড়াও আমি এখানে একটা কিস করি, তোমাকে দেখলেই কিস করতে মন চায়। এটা বলে ও ক্রাউন প্রিন্সের গলার মধ্যে কিস করে দেয়। ক্রাউন প্রিন্স তখন ইউকে ছাড়িয়ে দিয়ে বলে,
আমি এগুলো মনে রাখবো। ততক্ষণে ইউ সেখানে ঘুমিয়ে পড়েছিল। পরবর্তী সিনে দেখা যায় ইউকে বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়েছে এবং হুয়ালি এসে জিনহেংকে জানায় প্যালেসে মানে কনসোর্ট সানকে জানানো হয়েছে ইউ ক্রাউন প্রিন্সের প্যালেসের সামনে এসে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই ক্রাউন প্রিন্স তার গার্ডদের মাধ্যমে ইউকে তার বাবার প্যালেসে পাঠিয়ে দিয়েছে। ডাক্তার ইউকে পরীক্ষা করেছে আর ইউ এখন সুস্থ আছে। কনসোর্ট সান যেন চিন্তা না করে। তবে ক্রাউন প্রিন্স বলে তারা অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, তাদেরকে এটার জন্য একটা শিক্ষা তো দিতেই হবে। এরপর আমরা ইউকে দেখতে পাই ওর বাড়িতে বসে তো খাবার খাচ্ছিল। মেই তখন ইউকে জিজ্ঞাসা করে গতকাল আপনি কি কি করেছেন আপনার মনে আছে? ইউ এর সব কিছুই মনে পড়ে যায় আর ও প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। মূল গল্পে নায়িকার এরকম চায়ের সাথে ড্রাগ নেওয়ার কথা ছিল, সেটা এখন ও নিয়ে ফেলেছে। তাহলে কি এখন নায়ক নায়িকা মিলে ওকে মেরে ফেলবে? এটা ভেবে ও চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। ইউ এর বাবা ইউকে দেখে বলে আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো এখন মরেই যাবে। পরে ডাক্তার জানালো তুমি দুর্বলতার জন্য অজ্ঞান হয়ে গিয়েছো। ইউ তখন বলে আমি মোটেও দুর্বলতার জন্য অজ্ঞান হয়ে যায়নি। আর এরপর ফোর্থ প্রিন্সেস ওকে চায়ের সাথে ড্রাগ দিয়েছে পুরো ঘটনা খুলে বলে। প্রিন্স নিং তখন বলে এত বড় সাহস আমার মেয়েকে বলি করা, আমি ওদের তো শিক্ষা দিয়েই ছাড়বো। ইউও খুশি হয়ে বলে এই তো আমার বাবার মতো কথা। তবে পরদিন রাজসভায় প্রিন্স নিং কিছু বলার আগেই অন্যান্য মন্ত্রীরা কনসার্ট সান এবং ফোর্থ প্রিন্সেসের বিরুদ্ধে নালিশ জানাতে থাকে। ফোর্থ প্রিন্সেস যেদিন তার বাগানে অনুষ্ঠানের আয়োজন করেছিল সেদিন সে কয়েক বিঘা ফসলের জমি নষ্ট করেছিল তার ঘোড়া নিয়ে রাইড করে, যেটা রাজাকে জানালে রাজা প্রচণ্ড রেগে যায়। আর কনসোর্ট সান নিজের টাইটেল ব্যবহার করে ঘুষ নিয়ে বিভিন্ন ইবলে ঢুকিয়েছিল রাজমহলে, বিভিন্ন অফিসার নিয়োগ দিয়েছিল আর তার ঘুষের প্রমাণপত্র মন্ত্রীরা সাবমিট করে। তবে এই পুরো ঘটনার পিছনেই ছিল ক্রাউন প্রিন্স, সেই এই সকল প্রমাণ জোগাড় করেছিল। রাজা প্রচণ্ড রেগে যায় এবং সে কনসোর্ট সানকে শাস্তি দেবে বলে ঠিক করে। তবে কি শাস্তি দেয় এটা দেখানো হয় না। ইউ যখন ওর বাবা থেকে সমস্ত ঘটনা শুনতে পারে ও তো খুশি হয়ে যায়, গর্ডি সব কিছু এক্সপোজ করে দিল। তবে ইউ এর বাবা বলে যাই হোক তোমার ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানানো উচিত। ইউ তো ভয় পেয়ে যায় যে ওর বাবা কি সব কিছু জেনে গেল, ও তো ভয়ে ভয়ে বলছিল আমি কিছুই করিনি। ইউ এর বাবা তখন বলে ক্রাউন প্রিন্স সাহায্য করেছে তোমাকে বাড়ি পৌঁছে দিতে, আর আমাদের পরিবারের রীতি অনুযায়ী তোমাকে এখনই তাকে গিয়ে ধন্যবাদ জানাতে হবে। আমরা কারো উপকারের প্রতিদান ফেলে রাখি না। ইউ তো হাঁপ ছেড়ে বাঁচে। এরপর দেখা যায় ইউ গিয়েছিল ক্রাউন প্রিন্সের কাছে, তবে ও তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। ও ক্রাউন প্রিন্সকে বলে গতকালকের ঘটনার জন্য ও দুঃখিত। ক্রাউন প্রিন্স তখন বলে কোন ঘটনা? তুমি যে আমার অ্যাডভান্টেজ নিয়েছো ড্র্যাগন নেশার ভান করে সেটার জন্য? এটা শুনে হুয়ালি হেসে ফেলে। তখন ইউয়ের একটু খারাপ লাগে আর ও রেগে বলে আমাকে এভাবে বুলি করবেন না, আমি নিজেও অনেকটা লজ্জিত। ক্রাউন প্রিন্স তখন বলে আপনি ড্রাগন নেশাতে ছিলেন, এটা মনে রাখার প্রয়োজন নেই, তবে আমি ভাবছি আপনাকে আমার প্যালেসে নিয়ে যাব, আপনি সেখানে থাকতে শুরু করলে ভালোই হবে। ইউ তখন বলে আপনার প্যালেসে গিয়ে যদি আমি থাকতে শুরু করি সেটা তো খুব বাজে হবে, সবাই তো জেনে যাবে যে আপনি আর আমি একসাথে কাজ করছি। ক্রাউন প্রিন্স তখন বলে একসাথে আমরা কি কাজ করছি? ইউ তখন বলে আরে আমাদের গোপন ডিলটার কথা আপনি ভুলে গেলেন। এবার ক্রাউন প্রিন্স হুয়ালিকে ইশারা করে, হুয়ালি তখন দুইজন লোককে ডাকলে ওরা এসে ইউকে গ্রেটিং করে আর জানায় ওরা ক্রাউন প্রিন্সের প্যালেসের শেফ আর ওরা অনেক বিখ্যাত। আর খাবারের কথা শুনে ইউ ক্রাউন প্রিন্সের প্যালেসে যেতে রাজি হয়ে যায়। এরপর ইউ যখন ক্রাউন প্রিন্সের প্যালেসে যায় ওর এই প্যালেসটা খুবই ভালো লাগে, ও এখানে অনেক আনন্দ করছিল। এখানে ওরা শুয়ে শুয়ে গল্প করছিল, মানে দুইজনে খুব ভালো সময় কাটায়। এরপর আমাদের বাজারের মধ্যে একটি দৃশ্য দেখানো হয় যেখানে একটি মেয়ে হুট করেই একটা ছেলের হাত ধরে টানাটানি শুরু করে। তবে সে চিৎকার করে বলছিল এই ছেলেটি আমাকে অ্যাবিউজ করছে, দয়া করে আমাকে বাঁচান, আর চিৎকার করে বলছিল আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এইটাই। তো সেখানে তো আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় আর সেই রাস্তা দিয়ে ইউ ক্রাউন প্রিন্সের প্যালেস থেকে ফিরে আসছিল। তো গাড়ি থেকে জটলা দেখে ও বের হয়ে আসে কি হয়েছে দেখার জন্য, আর ইউকে দেখে ওই মেয়ে তো আরো বেশি সুযোগ পেয়ে যায়। সে ইউ এর হাত ধরে টেনে ওকে সামনে নিয়ে আসে। মেয়েটি যখন ইউকে টেনে সামনে নিয়ে আসছিল তখন ওই ছেলেটা ইউকে প্রথমবার দেখে ক্রাশ খেয়ে যায়, যার উপর এই মেয়েটি দোষ চাপাচ্ছিল আর কি। সে ইউকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে বলতে থাকে আপনি আমাকে সুবিচার পাইয়ে দিন, দেখুন এই ছেলেটি আমাকে অ্যাবিউজ করছে। তবে এই ছেলেটি এই এলাকা ছিল না, অন্য রাজ্য থেকে এসেছিল। ছেলেটি তো বারবারই বলছিল যে ও কিছুই করেনি। ইউ তখন ওই মেয়েটিকে বলে দেখো আমি তো কোনো অফিসার না, তাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না, চলো ওকে ধরে তুমি গভর্নমেন্ট অফিসে নিয়ে যাও।
তাহলে হয়তো তুমি সঠিক বিচার পাবে। তবে তখনই ওই মেয়েটি তার কথা ঘুরিয়ে ফেলে। সে এই লোককে গভর্নমেন্ট অফিসে নিতে চায় না। সে একটা গরিব মেয়ে, তার সম্মানের দাম আছে। এই লোকটি যেন তাকে টাকা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দেয়। এবার ইউ একটু ওই মেয়েটির দিকে এগিয়ে গিয়ে ওর পারফিউমের ঘ্রাণ নেয়। আর তারপর বলে, তুমি তো মনে হয় মিউজিক গ্রুপের মেয়ে। মেয়েকে বলে, মিউজিক গ্রুপকে খবর দাও আর অফিসারদেরও ডাকো, এটার একটা বিহিত হওয়া দরকার। কিন্তু তখনই ওই মেয়েটা ভয় পেয়ে সব কিছুই স্বীকার করে নেয়। ও জানায় যে ও ইচ্ছা করে এই ছেলেটিকে ফাঁসাচ্ছিল কিছু টাকার জন্য। এই ছেলেটার নাম ছিল লাউচু। ইউ এবার লাউচুকে বলে, আপনি কি তাহলে এই মেয়েটিকে অফিসারদের কাছে দিতে চাইবেন? লাউচু তখন বলে, আমি এই রাজ্যের না, আর আমি এইসব ঝামেলায় জড়াতে চাই না, আমি তাকে মাফ করে দিলাম। মেয়েটি তখন লাউচুকে ধন্যবাদ দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তখন আশেপাশে সবাইও সেখান থেকে সরে যায়। লাউচু ইউকে নিজের পরিচয় দেয় আর ধন্যবাদ জানায়। লাউচু জিজ্ঞাসা করে, আপনি কিভাবে বুঝলেন এই মেয়েটা মিথ্যা কথা বলছে? ইউ তখন বলে, প্রথমত ওই মেয়েটা নিজের কাঁধের কাপড় ঠিক করেনি। যদি কোনো মেয়েকে আসলেও অ্যাবিউজ করা হয় তাহলে সে দ্রুত করে আগে নিজের শরীর ঢাকবে, এভাবে খোলামেলা থাকবে না। তার উপর এই মেয়েটা যে পারফিউম ব্যবহার করেছে সেগুলো সাধারণত বারে ব্যবহার করা হয়। মানে কিছু বার থাকে না, যে ছেলেরা গিয়ে নেশা করে আর মেয়েরা গান গেয়ে নেচে এন্টারটেইন করে, ওইটাই বারে আর কি। তো ওই মেয়েটা ওইটাই বারে কাজ করতো। লাউচু তো বুঝতে পারে ইউ অনেক বুদ্ধিমতী। তার উপর ও তো ইউকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছিল। লাউচু ইউকে বলে, ইউর যদি কখনো লাউচুকে প্রয়োজন হয় তাহলে যেন পোস্ট স্টেশনে খবর পাঠায়, লাউচু হাজির হয়ে যাবে। ইউ তখন লাউচু থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তবে এই পুরো ঘটনা জিন হ্যাং কিভাবে যেন জানতে পেরে যায়। আরও প্রচণ্ড রেগে হুয়ালিকে বলতে থাকে, এরপর থেকে হুয়ালি যেন নিজে গিয়ে ইউকে পৌঁছে দিয়ে আসে। ইউ যেন কোনোভাবে এরপর থেকে রাস্তায় এভাবে না দাঁড়ায়, কারোর সাথে কথা না বলে। মানে জিন হ্যাংয়ের অনেক হিংসা হয়ে গিয়েছিল আর কি। এরপরে আমাদের প্যালেসের একটা অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। ছোটোখাটো একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান, যেখানে মোটামুটি সবাই উপস্থিত ছিল। একটু পর সেখানে ক্রাউন প্রিন্স চলে আসে। ক্রাউন প্রিন্স আর ইউ একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছিল, যেটা ইউয়ের বাবাও খেয়াল করে। আর সে ফিসফিস করে বলে, তুমি আমার গর্ব, তুমি প্রিন্স নিংয়ের একমাত্র মেয়ে, তাই তুমি যাকেই চয়েস করবে খুব সাবধানে চয়েস করবে, যেন সে তোমার যোগ্য হয়। মানে এটাই অ্যাডভাইস দিচ্ছিল আর কি। উনি তো বুঝতেই পেরেছিল কিছু একটা ঘটছে। তবে ইউ বিষয়গুলোতে পাত্তা না দিয়ে ওর বাবার সাথে ড্রিঙ্ক করতে শুরু করে। এরপর সেখানে অন্য রাজ্য থেকে একজন দূত আসে, যার সাথে সেই রাজ্যের প্রিন্সেসও এসেছিল। এই প্রিন্সেসের নাম প্রিন্সেস জিলান। আর রাজা তাকে এখানে পাঠিয়েছিল প্রিন্সদের মধ্যে কাউকে চয়েস করতে, যার সাথে প্রিন্সেস জিলানের বিয়ে হবে। তো প্রিন্সেস জিলান ছিল একটু ঠোঁটকাটা টাইপের। রাজা প্রিন্সেস জিলানকে জিজ্ঞাসা করে তার কোনো পছন্দের প্রিন্স আছে কিনা। তখন জিলানের সাথে আসা লোকটি বলে, এটা আপনি ঠিক করুন, তবে ক্রাউন প্রিন্স আমাদের রাজ্যের সাথে অনেক আগে থেকেই জড়িত, মানে আমাদের মধ্যে গভীর বন্ধন রয়েছে। তখন ইউয়ের মনে পড়ে যায়, ক্রাউন প্রিন্স যখন ছোট ছিল তখন প্রিন্সেস জিলানদের রাজ্যে বন্দী ছিল। মানে এক রাজ্যের প্রিন্স অন্য রাজ্যে হোস্টেজ হিসেবে থাকে যে, ওইটাই আর কি। তখন প্রিন্সেস জিলান ক্রাউন প্রিন্সকে খুব অপমান করে বলে, ওর মতো একটা কাপুরুষকে কে বিয়ে করতে চাইবে? ও ভীতু, কথাই বলতে জানে না, একটা প্রশ্ন করলে 10 বারে উত্তর দিবে না, তার উপর ও তো কিছুদিন পরে মরে যাবে। আমি বিয়ের পরে বিধবা হতে চাই না, ওর মতো একটা রোগা প্রিন্সকে আমি কখনোই বিয়ে করব না। আমি হ্যান্ডসাম হেলদি কাউকে বিয়ে করতে চাই। এগুলো শুনে থার্ড প্রিন্স হাসছিল। তবে ক্রাউন প্রিন্সের তো খুবই খারাপ লাগে, সাথে ইউয়ের আরও বেশি খারাপ লাগে। ও তখন উঠে দাঁড়িয়ে রাজার কাছে অনুমতি চায় কিছু কথা বলার জন্য, আর রাজা ওকে অনুমতি দিয়ে দেয়। ইউ তখন জিলানের কাছে এগিয়ে এসে বলে, আমি কি জানতে পারি আপনি আমাদের ক্রাউন প্রিন্সকে অপমান করছেন? আপনার কি যোগ্যতা আছে ক্রাউন প্রিন্সকে চয়েস করার? আপনি যে রাজ্য থেকে এসেছেন সে রাজ্য অনেক আগেই আমাদের রাজ্যের কাছে হেরে গিয়েছে। মানে আপনি স্যারেন্ডার করা একটা রাজ্যের প্রিন্সেস। আপনাকে তো আমি সামনে থেকে দেখছি, আপনি আহামরি সুন্দর না, অ্যাভারেজ বলা যায়। আর আপনার কথা বলার যে ভাবভঙ্গি, বোঝাই যাচ্ছে যে আপনার শিক্ষা দীক্ষার অভাব রয়েছে। আর আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই বা কী? আপনি তো রাজার অবৈধ সন্তান। তাহলে আপনার সাহস কী করে হয় আমাদের ক্রাউন প্রিন্সকে ক্রিটিসাইজ করার? সবাই তো ইউর এমন উত্তর শুনে খুশি হয়ে যায়। জিলান এবার বলে, আমি কি জানতে পারি যে আপনি কে? আপনার কি যোগ্যতা আছে আমার সাথে এভাবে কথা বলার? তখন কিউ উঠে দাঁড়ায় আর বলে, আমি এই রাজ্যের জেনারেল। আমি যদি আপনাদের রাজ্যের বিরুদ্ধে একটা সৈন্যদল নিয়ে এগিয়ে যাই তাহলে আপনি হয়তো এখানে দাঁড়িয়ে থাকবেন না আমাদের ক্রাউন প্রিন্সকে চয়েস করার জন্য। এবার কি আপনি বুঝতে পারছেন প্রিন্সেস ইউ এর কি যোগ্যতা আছে এখানে দাঁড়িয়ে কথা বলার? ইউ তখন মাথা নেড়ে কিউকে ধন্যবাদ জানায় আর তারপর নিজের জায়গাতে গিয়ে বসে যায়।
আর রাজা ডিরেক্ট জিলানকে বলে, আপনার ব্যবহার খুবই বাজে। আপনার বাবা হয়তো ভালো উদ্দেশ্য নিয়ে আপনার বিয়ে আমাদের রাজ্যের সাথে দিতে চেয়েছিল, তবে এখনই আমরা এই ব্যাপারে কিছু বলতে পারছি না। জিলানের সাথে আসা ওই লোকটি ক্ষমা চেয়ে জিলানকে নিয়ে সেখান থেকে চলে যায়। ক্রাউন প্রিন্স তো মহা খুশি, মানে ওর মনে তো পুরো লাড্ডু ফুটছিল। ইউ ওর হয়ে যেভাবে প্রতিবাদ করেছে। একটু পর সেখানে অন্য একটা রাজ্যের জেনারেল আসে, এবং এবার ঘটে উল্টোটা। এই জেনারেল প্রিন্সেস ইউকে বিয়ে করতে চায়, কারণ প্রিন্সেস ইউ হচ্ছে লিজেন্ডারি হিরো প্রিন্স নিং এর মেয়ে। তবে এই কথা শুনে ক্রাউন প্রিন্স তো প্রচণ্ড রেগে যায়, কিন্তু ডিরেক্ট অ্যাকশনে চলে যায় ইউ এর বাবা। প্রিন্স নিং নিজের সিট থেকে উঠে ওই জেনারেলের সাথে হাতাহাতি শুরু করে দেয়। তার সাহস কী করে হলো সে ছোট্ট একটা রাজ্যে জেনারেল হয়ে প্রিন্সেস ইউকে বিয়ে করতে চায়? মানে সেখানে হজা বড়লা একটা অবস্থা। ওই জেনারেল অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। কিউ জিনহেংকে খোঁচা মেরে বলে, এইটুকু জিনিস সহ্য করতে পারছো না? পাস্টের একটা সিন থেকে দেখা যায় কিউ জিনহেংকে বলছিল, তোমাকে আগে প্রিন্স নিংয়ের মন জয় করতে হবে প্রিন্সেস ইউকে বিয়ে করতে হলে। তবে জিনহেং বলে সে আগে প্রিন্সেস ইউ এর মন জয় করতে চায়, বাকিটা পরে দেখা যাবে। এরপরে দেখা যায় ইউ প্যালেসের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছিল। তখনই ওর কাছে কেউ একজন আসে আর বলে তাকে মিস্টার বাই নামে একজন ডেকে পাঠিয়েছে। ইউ এর সাথে তার কিছু গোপনীয় কথা আছে। এরপর ইউ যখন মিস্টার বাইয়ের সাথে দেখা করতে যায়, দেখা যায় এটা তো ছিল জিন হেংয়ের সেই বন্ধু। এখানে জানা যায় মিস্টার বাই বা কিউ হচ্ছে জিন হেংয়ের মামা। ইউ মিস্টার বাইকে জিজ্ঞাসা করে ওকে এখানে কেন ডাকা হয়েছে, ও তো নর্মালি অন্য কোথাও কথা বলতে পারত। মিস্টার বাই তখন ইউকে ধন্যবাদ জানায় অনুষ্ঠানে জিন হেংয়ের পক্ষ নিয়ে কথা বলার জন্য। ইউ তখন মিস্টার বাইকে ধন্যবাদ জানায়, কারণ সেও তো ইউ এর পক্ষ নিয়ে কথা বলেছিল। তবে এখানে আমরা অনেক কিছু জানতে পারি। মিস্টার বাই ইউকে আসলে সব কিছু খুলে বলার জন্য এসেছিল। মিস্টার বাই ইউকে জানায় যখন জিনহেং ছোট ছিল তখন জিনহেংদের এই রাজ্য লি রাজ্যের কাছে হেরে গিয়েছিল। তখন লি রাজ্য ডিমান্ড করেছিল হয় তাদেরকে 2 লাখ সৈন্য দিতে হবে, অথবা এই রাজ্যের ক্রাউন প্রিন্সকে হোস্টেস হিসেবে তাদের রাজ্যে পাঠাতে হবে। সেই সময় এই রাজ্যের ইমপ্রেস ছিল মিস্টার বাইয়ের বড় বোন, মানে জিনহেংয়ের মা আর কি। সে তার শ্বশুর এবং বাবা দুইজনকেই প্রচুর রিকোয়েস্ট করে জিনহেংকে হোস্টেস হিসেবে না পাঠাতে। তবে দুইজনের কেউই এই বিষয়টা মানেনি, কেননা 2 লাখ সৈন্য পাঠানোর থেকে জিনহেংকে পাঠিয়ে দেওয়া ভালো। তারা জিনহেংয়ের মাকে বলছিল, তুমি এখনো ইয়াং আছো, তুমি যাকে জন্ম দিবে সেই পরবর্তীতে ক্রাউন প্রিন্স হতে পারবে। জিনহেংকে পাঠিয়ে দিয়ে যদি 2 লাখ সৈন্যকে বাঁচানো যায় তাহলে জিনহেংকে পাঠিয়ে দেয়াই ভালো। যে কথাগুলো মিস্টার বাই লুকিয়ে শুনেছিল। ইউ অবাক হয়ে বলে, তার মানে তার দাদা নানা দুইজনেই তাকে ত্যাগ করেছে, এই কারণে জিনহেংয়ের নানা বা দাদার সাথে তার সম্পর্ক ভালো ছিল না। ইউ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে ক্রাউন প্রিন্সকে পাঠিয়ে দেওয়ার পর তার মা বা নানা কিছু করেনি? মিস্টার বাই তখন বলে তারা কিছুই করেনি, বরং একদিন মিস্টার বাইয়ের বোন জানতে পারে যে তারা ক্রাউন প্রিন্সকে আর কখনোই ফিরিয়ে আনবে না, কেননা সেই সময় জিনহেংয়ের মা আবারও প্রেগনেন্ট ছিল আর তার 6 মাস চলছিল। তবে জিনহেংয়ের মা যখন এই বিষয়টা জানতে পারে যে তারা আর এই বাচ্চাটার জন্য জিনহেংকে ফিরিয়ে না আনার প্ল্যান করছে, তখন উনি আত্মহত্যা করে নেয়। দেয়ালের সাথে নিজের মাথাকে আঘাত করে এবং অতিরিক্ত রক্তপাতের কারণে জিনহেংয়ের মায়ের মৃত্যু হয়। শুধুমাত্র জিনহেংকে যাতে ওরা বাঁচিয়ে নিয়ে আসে, সেই রাজ্যের একমাত্র ক্রাউন প্রিন্স থাকে, এই কারণেই জিনহেংয়ের মা ওই বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চায়নি, আর তাই নিজের জীবনে বিসর্জন দিয়ে দিয়েছে। মিস্টার বাই ইউকে বলে জিনহেং আপনাকে পছন্দ করে, সে আপনাকে স্পেশালি ট্রিট করে। তার পাস্ট খুবই ভয়ঙ্কর ছিল, আর এখনও সে একটা জটিল রোগে ভুগছে। অবশ্যই আপনি এই বিষয়টা জানেন। ইউয়ের এইসব শুনে প্রচণ্ড মন খারাপ হতে থাকে। সে মিস্টার বাইকে জিজ্ঞাসা করে, আমার মনে হয় জিনহেংয়ের এই বিষয়টা পয়জনের কারণে হয়েছে, ওকে কে এভাবে পয়জন দিয়েছে? মিস্টার বাই তখন বলে জিনহেংয়ের জীবনটা অনেক কঠিন, সে খুব অল্প বয়সে একটা রাজ্যের ক্রাউন প্রিন্স হওয়া সত্ত্বেও বন্দি জীবন পার করেছে এবং ক্ষুধার সাথে যুদ্ধ করে বেঁচে থেকেছে। এরপর আমাদের সেই ছোটবেলার ঘটনাগুলো দেখানো হয়, যেখানে জিনহেংকে তার দাদা হোস্টেস হিসেবে লি রাজ্যে পাঠিয়ে দিয়েছিল। তবে সেখানে জিনহেংয়ের জীবন একদমই সহজ ছিল না, তাকে জেলে বন্দি করে রাখা হয়। সেই এলাকার বাচ্চা কাচ্চারা জিনহেংকে প্রচুর পরিমাণে বুলি করত। একজন ক্রাউন প্রিন্স হলেও তাকে তো ত্যাগ করা হয়েছিল। জিনহেং সারাদিন জেলে বসে বসে চিন্তা করতে থাকতো, বাবা মা তোমরা কেন আমাকে ত্যাগ করলে? আমি অবশ্যই বেঁচে থাকবো এবং একদিন তোমাদের সামনে গিয়ে জিজ্ঞাসা করব যে কেন তোমরা আমাকে ত্যাগ করলে। মানে নিজের বাবা মাকে শুধু এই একটা প্রশ্ন করার জন্য
জিনহেং ইঁদুর বিড়ালের সাথে খাবার নিয়ে যুদ্ধ করে বেঁচেছিল। তবে জিনহেং যখন বড় হয়ে যায় তখন তো ওকে মুক্ত করার একটা প্রচেষ্টা ওর রাজ্য চালায়, যেহেতু ওর মা মারা গিয়েছিল এবং জিনহেং ছাড়া আর কেউই ছিল না সিংহাসনে বসার মতো। তবে ওকে যেহেতু মুক্ত করা হবে, তাই লি রাজ্যের কেউ একজন ওকে বিষ খাইয়ে দেয়। তবে কে বিষ খালো এই বিষয়টা দেখানো হয় না। আর সেই বিষ খাওয়ার পরও জিনহেং নিজেকে বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র মনের জোরে। ও বারবার শুধু একটা কথাই বলছিল যে আমি কোনোভাবেই এখানে মরতে পারি না। অবশ্যই আমি আমার বাবা মাকে জিজ্ঞাসা করবো যে কেন তারা আমাকে ত্যাগ করেছে। এরপরে আর কি, জিনহেং তো মুক্ত হয়ে ফিরে আসে এবং ও লি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর সেই যুদ্ধে জিনহেং খুব ভালোভাবেই জয়লাভ করে। তবে সেই যুদ্ধের সময় মিস্টার বাই খেয়াল করে যে জিনহেং নিজের কন্ট্রোলে থাকে না। জিনহেং চোখের পলক না ফেলে একের পর এক সৈন্যদের মারছিল, যেটা দেখতে খুবই অস্বাভাবিক লাগছিল। এমনকি ও হাত দিয়ে তলোয়ার পর্যন্ত ভেঙে ফেলছে। শত্রুপক্ষের সমস্ত সৈন্যকে মারার পর জিনহেং নিজের রাজ্যের সৈন্যদের উপরে আক্রমণ করতে যাচ্ছিল। তখন ওই সৈন্যরা ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসে। জিনহেংয়ের চাইল্ডহুড ট্রমা থেকে ও কেমন একটা অদ্ভুত হয়ে গিয়েছিল, যেটা মিস্টার বাই নিজের চোখের সামনে দেখতে পায়। আর তখন এসে জানতে পারে যে জিনহেংয়ের মধ্যে অন্য একটা সত্তা রয়েছে। আর এরপরে মিস্টার বাই জিনহেংকে নিয়ে ফিরে আসে। তবে সে জিনহেংয়ের জন্য খুশি ছিল, কারণ জিনহেং লি রাজ্যকে যুদ্ধে হারিয়ে দিয়েছে, ওর প্রতিশোধ নিয়ে নিয়েছে এবং আবারও সম্মানের সাথে ক্রাউন প্রিন্স হিসেবে নিজের রাজ্যে ফিরে এসেছে। মিস্টার বাই ইউকে রিকোয়েস্ট করে বলে, জিনহেংয়ের পাস্ট যেহেতু খুবই ভয়ঙ্কর ছিল, আশা করি তার ফিউচারটা তুমি সুন্দর করে তুলবে। ইউ তখন মুস্কি হাসে। এরপরে ইউ আর জিনহেং যখন এক জায়গায় বসেছিল, জিনহেং তো বসে বই পড়তে থাকে। আর ইউ মনে মনে চিন্তা করছিল নিশ্চয়ই জিনহেং মিষ্টি খাবার পছন্দ করে, যেহেতু ও ছোটবেলাটা এতটাই তেতো ছিল। আর এটা ভেবে ও জিনহেংকে একটা চকলেট উপহার দেয়। জিনহেং সেটা খায় আর অনেক পছন্দ করে। ও ইউকে জিজ্ঞাসা করে, আপনি হঠাৎ করে আমাকে গিফট কেন দিলেন? আর এটা আমার খুবই ভালো লেগেছে, একদম পারফেক্ট একটা মিষ্টি। তার মানে কি আপনি আমাকে পছন্দ করেন? ইউ তখন নিজের মুখ বই দিয়ে ঢেকে বলে, আপনি তো সারাদিন বই পড়তে থাকেন, আপনাকে আমি কিভাবে পছন্দ করব? জিনহেং তখন বলে, অনুষ্ঠানে কিন্তু আপনি বলছিলেন আমি দেখতে হ্যান্ডসাম। যা হোক, এটা আপনার বিষয়, আগামীকাল কিন্তু খুব দ্রুত চলে আসবেন। আসলে আগামীকাল ক্রাউন প্রিন্স একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনেক বছর ধরেই ওর অসুস্থতার জন্য ও কারো সামনে সেভাবে যেত না। এখন যেহেতু ও একটু একটু সুস্থ হয়ে গিয়েছিল, তাই ও চিন্তা করেছিল ও এখন সবার সামনে আসবে, না হলে তো মানুষ ভুলেই যাবে যে ক্রাউন প্রিন্স বলতে কেউ আছে। যাওয়ার সময়ও জিনহেং বারবার ইউকে মনে করিয়ে দেয় ইউ যেন দ্রুত চলে আসে। ইউ তখন আচ্ছা বলে সেখান থেকে চলে যায়। আর জিনহেং ইউয়ের দেওয়া চকলেটটা মনোযোগ দিয়ে দেখতে থাকে। ও তো ওই চকলেটটা পেয়ে প্রচন্ড খুশি হয়েছিল। এরপর আমাদের পরদিনের দৃশ্য দেখানো হয়। ইউ তো খুব সুন্দর করে সেজে গুজে ক্রাউন প্রিন্সের অনুষ্ঠানে এসেছে। তবে ও এসে দেখতে পায় সেখানে তো অনেক মানুষের ভিড় ছিল। ও অবাক হয়ে চিন্তা করছিল এত মানুষ তো আসার কথা ছিল না, ক্রাউন প্রিন্স এত মানুষকে ইনভাইট করেছে। তখনই তার কাছে হুয়ালি আসে আর বলে ক্রাউন প্রিন্স অন্তত 10 বার খবর পাঠিয়েছে এটা জানতে যে ইউ এসে পৌঁছেছে কিনা। তাকে তো তাড়াতাড়ি আসতে বলা হয়েছিল, ও কেন এত লেট করলো? ওরা কথা বলতে বলতে হাঁটছিল, তখনই মোমো দৌড়ে সেখানে চলে আসে। ইউ মোমোকে দেখে অবাক হয়ে বলে, তুমিও অনুষ্ঠানে এসেছো? মোমো ইউকে বলে ক্রাউন প্রিন্স বহু বছর পর কোনো অনুষ্ঠানের আয়োজন করেছে, যে কারণে শহরের অনেক নামি দামি ফ্যামিলিরা, মানে যারা নোবেল ফ্যামিলি ছিল, সবাই ক্রাউন প্রিন্সকে ইনভাইট করেছে। ক্রাউন প্রিন্স সাধারণত তো এইভাবে সবার সামনে আসে না, যে কারণে ক্রাউন প্রিন্সও উল্টে তাদেরকে এই অনুষ্ঠানে ইনভাইট করে দিয়েছে। আর এই কারণেই এই অনুষ্ঠান পুরো জমজমাট। মোমো ইউকে বলতে থাকে, দেখছো না সব ফ্যামিলির মেয়েরা কত সেজে গুজে এসেছে, কেননা এই ধরনের অনুষ্ঠানে প্রিন্সরা তাদের ওয়াইফ চয়েস করে থাকে। তবে সবার মধ্যে তুমি কিন্তু সুন্দর। ইউ একটু লজ্জা পেয়ে বলে, তুমি যে কি বলো না। এরই মধ্যে একজন মেইড ইউয়ের পাশ দিয়ে যাওয়ার সময় ইউকে জোরে ধাক্কা দিয়ে যায়। ওই মেইড দ্রুত ইউকে সরি বলে সেখান থেকে চলে যায়। তবে ইউয়ের একটু সন্দেহ হয়। সে হুয়ালিকে জিজ্ঞাসা করে, এই মেইড কি এই প্যালেসের? হুয়ালি তখন খেয়াল করে আসলেই তো এই মেইড তো ক্রাউন প্রিন্সের প্যালেসের না। ইউ তখন বলে, আমার মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। হুয়ালি বলে, আমি বুঝতে পেরেছি, আপনি ভিতরে যান, আমি বিষয়টা দেখছি। মোমো তখন হুয়ালির সাথে সেদিকে চলে যায়। আর ইউ যখন একা একা ভিতরে আসছিল, ওর ক্রাউন প্রিন্সের সাথে দেখা হয়। জিনহেংও খুব সুন্দর করে সেজেছিল, আর দুইজন দুইজনকে দেখে তো তাকিয়েই থাকে। তখনই সেখানে লিন এসে ইউকে গ্রেটিং করে। তবে ইউ লিনকে একদমই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়।
লিন যখন জিনহিংয়ের দিকে তাকায়, জিনহিং অন্যদিকে হেঁটে চলে যায়। যা হোক, এরপরে অনুষ্ঠানের হলের দৃশ্য দেখানো হয়। ইউ আর মোমো যখন হলের মধ্যে আসে, তখন ওরা সেখানে লাউচুকে দেখতে পায়। ইউ তো লাউচুকে দেখে একটু অপ্রস্তুত হয়ে যায়। তবে লাউচুর সাথে থাকা একজন বলছিল ও হচ্ছে প্রিন্স নিং এর মেয়ে। তুমি যদি ওর কথাই চিন্তা করে থাকো তাহলে আশা ছেড়ে দাও। ইউ যখন আগাচ্ছিল, অন্য একটা ছেলে ইউ এর কাছে এসে বলে, আমি খুবই ধন্য হয়েছি আপনার ফিলিংসের কথা শুনে। আমি কিভাবে আপনাকে রিজেক্ট করতে পারি? ইউ অবাক হয়ে বলে, আমি কি আপনাকে চিনি? ওই ছেলেটা তখন বলে, আপনি তো আমাকে গোপনে মেসেজ দিয়েছেন আপনি আমাকে পছন্দ করেন, আমার সাথে প্রাইভেটলি কথা বলতে চান, এখন আবার এই বিষয়টা আপনি অস্বীকার করছেন? ইউ তখন বলে, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি কোনো মেইলের মাধ্যমে আপনাকে চিঠি দিয়েছি? তখন ওই ছেলেটা ওর পকেট থেকে একটা রুমাল বের করে দেখায়, যেখানে ইউ এর নাম লেখা ছিল, আর রুমালটা আসলে ইউ এরই। ইউ তখন বুঝতে পারে ওই মেড ইউ এর কাছ থেকে ওর রুমাল চুরি করে নিয়ে গিয়েছে, আর সেটাই এই ছেলেকে দিয়েছে। এরই মধ্যে সেখানে লিন আর থার্ড প্রিন্সও চলে আসে। ইউ ওই লোকটিকে বলছিল, আপনি হয়তো ভুল করছেন, এই রুমালটা আমার না, আমি এটাকে চিনি না। আর তাছাড়া আমি আমার বন্ধুর সাথে এখানে অনুষ্ঠানে এসেছি, কেন আমি কোনো মেইডকে দিয়ে আপনাকে এই রুমাল পাঠাবো? ওই ছেলে তখন ইউ এর সাথে তর্ক করতে থাকে এবং আশেপাশে সবাইকে ডেকে বলতে থাকে, দেখুন আমার কাছে প্রমাণ থাকা সত্ত্বেও প্রিন্সেস ইউ সবকিছু অস্বীকার করছে। ইউ তখন ওর কাছ থেকে একটা রুমাল বের করে দেখিয়ে বলে, এটা হচ্ছে আমার রুমাল, ওই রুমালটা আমার না। আর তাছাড়া আমি তো আপনার মতো বোকা না যে নিজের রুমালে নিজের নাম লিখে রাখবো। আর যদি আমার নাম লেখা রুমালে আপনাকে দিই তাহলে কেন আমি সেটা অস্বীকার করব? তখন লিন পেছন থেকে বলে ওঠে, তুমি যদি দুইটা রুমাল ক্যারি করে থাকো, একটা তাকে দিয়েছো, এখন আবার অস্বীকার করছো। ইউ তখন বলে, আমি আমার নাম লেখা রুমালই যদি তাকে দিব, তাহলে কেন একটা সেকেন্ড রুমাল তৈরি রাখবো এটা অস্বীকার করার জন্য? আমার রেপুটেশন নষ্ট করার জন্য এটা করা হয়েছে। এখনই আমি ক্রাউন প্রিন্সের কাছে রিকোয়েস্ট করছি পুরো প্যালেস সিল করে দিয়ে সেই মেয়েটকে খুঁজে বের করার জন্য। আর ওই মেয়েটকে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে যে আমি ওকে এই রুমালটা দিয়েছি কিনা। এটা শুনেই তো লিন ভয় পেয়ে যায় আর বলে, এখানে সব নামি দামি গেস্টরা এসেছে, ক্রাউন প্রিন্সের অনুষ্ঠান, একটা মেয়েটকে খোঁজার জন্য পুরো প্যালেস তো সিল করা উচিত হবে না। কিন্তু তখনই সেখানে জিনহিং চলে আসে আর বলে, কেন উচিত হবে না? এখানে প্রিন্সেস ইউকে অপমান করা হচ্ছে, তার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই সে নির্দোষ এটা প্রমাণ করার জন্য আমি আমার প্যালেস সিল করে সেই মেয়েটকে খুঁজে বের করব। পাস্টের একটা সিন থেকে জানা যায় হুয়ালি আগে থেকে জিনহেংকে সবকিছু বলে দিয়েছিল, আর জিনহেং সবকিছু জেনে শুনেই তো এখানে এসেছে। তখন লিন থার্ড প্রিন্সকে খোঁচা মারে। থার্ড প্রিন্স তখন বলে, ভাই এখানে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, আর তাছাড়া এখন তো প্রমাণ হয়েই গেল যে প্রিন্সেস ইউ নির্দোষ, তাই শুধু শুধু একজন মেয়েদের জন্য ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ইউ তখন এগিয়ে এসে বলে, সে ঠিকই বলেছে, আপনি যে আমার সম্মানের কথা ভেবেছেন এটার জন্য ধন্যবাদ, তবে অনুষ্ঠানের মাঝে এই ধরনের অসুবিধা করার প্রয়োজন নেই। জিনহিং তখন বলে, যেহেতু আপনি বলছেন তাই আমি আমার অর্ডার উইথড্র করে নিচ্ছি, মানে প্যালেস সিল করা হবে না। ইউ তখন মুচকি হেসে লিনের দিকে তাকায়। থার্ড প্রিন্স রেগে সেখান থেকে বের হয়ে যায়, আর পিছু পিছু লিনও। তখন ওই ছেলেটা ইউর কাছে ক্ষমা চায়, যে এতক্ষণ বলছিল যে ইউ তার কাছে কনফিউজ করেছে। ওই ছেলেটা সেখান থেকে বের হয়ে যাওয়ার পর মোমো এগুলো সবকিছু খাতায় নোট করতে থাকে। ও আসলে সবকিছু নিয়ে একটা গল্প লিখছিল, যেখানে সে ইউ এর সম্পর্কে লেখে যে ইউ অনেক সম্মানিত একজন প্রিন্সেস, আর সে পারফেক্ট ওয়াইফ ম্যাটেরিয়াল, যে সংসারে যাবে সেই সংসার উজ্জ্বল করবে। ইউ তখন বলে, এসব লিখো না, আমি বিয়ে করতে ভয় পাই, আমি কখনো বিয়ে করতে চাই না। তখন ক্রাউন প্রিন্স সবার উদ্দেশ্যে বলে, তাহলে সবাই মেইন হলের দিকে চলুন। আর সবাই বের হয়ে যেতেই মোমো ইউকে বলে, আমার কেন যেন মনে হচ্ছে ক্রাউন প্রিন্স তোমার সব কথা শুনছে। এটা শুনে ইউ একটু মুচকি হেসে লজ্জা পাওয়ার ভান করে। তখনই হুয়ালি এসে বলে, তাড়াতাড়ি বাইরে চলুন, দেখুন লিনের কি হয়েছে। দেখা যায় কেউ একজন লিনকে পুকুরে ঠেলে ফেলে দিয়েছিল, আর ও তো প্রচণ্ড কান্না করছে। থার্ড প্রিন্স লিনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। লিনের মেইডকে জিজ্ঞাসা করা হলে সে জানায় কেউ একজন লিনকে হুট করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তবে সে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে, এই কারণে ওই মেইড দেখতে পারেনি যে কে তাকে ফেললো। অন্যদিকে আশেপাশের লোকজন বলা বলি করছিল, এতদিন শুনেছি ওদের মধ্যে সম্পর্ক রয়েছে, এখন দেখছি ওদের সম্পর্কটা খুব গভীর পর্যায়ে চলে গিয়েছে। পাবলিক প্লেসে অবিবাহিত দুইটা ছেলে মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মৌ তখন বলে, লিনের রেপুটেশন তো নষ্ট হয়ে গিয়েছে, এমন রেপুটেশন নষ্ট হওয়া কোনো মেয়েকে তো থার্ড প্রিন্স তার ওয়াইফ বানাতে পারবে না, তাকে কোনো সাধারণ টাইটেল দিতে হবে, না হলে তো লিনের বিয়ে হবে না। লিন তো কান্না করতে থাকে। তবে থার্ড প্রিন্স রেগে লিনকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইউ তো খুশি হয়ে দৌড়ে আসে ক্রাউন প্রিন্সের কাছে।
এদিকে জিন হ্যাং তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল যে ইউ বলেছে ও বিয়ে করতে ভয় পায়, বিয়ে করতে আগ্রহী না। এরই মধ্যে ইউ দৌড়ে এসে ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ দেয়। ক্রাউন প্রিন্স খুব মুড নিয়ে বলে, ধন্যবাদ দেওয়ার কি আছে। ইউ তখন বলে, আমি খুব ভালো করেই জানি এই দ্বিতীয় রুমালটা আপনিই প্রস্তুত করেছিলেন আমাকে বাঁচানোর জন্য। আর তাছাড়া লিনকে শাস্তি দেওয়ার বিষয়টাও যে আপনি ঘটিয়েছেন এটা আমি বুঝতে পেরেছি। তবে ক্রাউন প্রিন্স খুব মুড নিয়ে বলে, ও আচ্ছা। ইউ তখন একটু ঝুঁকে সামনে এসে বলে, আমি তো ভেবেছিলাম সে আমার দিকে অনেক মনোযোগ দেয়, কিন্তু এখন গাল ফুলিয়ে আছে কেন। জিনহ্যাং তখন মুচকি হেসে দিয়ে বলে, হয়তো। এরই মধ্যে লাউচু সেখানে আসে আর জিনহ্যাংকে দেখে বলে, আপনিও এখানে। জিনহ্যাং তো মুড নিয়ে দাঁড়িয়েছিল। লাউচু ইউর দিকে তাকিয়ে বলে, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমরা কি আলাদা কোথাও গিয়ে কথা বলতে পারি। জিনহ্যাং তখন বলে, প্রিন্সেস ইউ এখন অ্যাভেলেবেল না, তাই যা বলবেন এখানেই বলুন। লাউচু একটু মাথা নাড়ে আর তারপর ইউর দিকে তাকিয়ে বলে, যখন আমি শুনেছি আপনি প্রিন্স নিংয়ের মেয়ে, তখন আমি ভেবেছি আমার আশা ছেড়ে দেওয়া উচিত। তবে তারপরেও আমি একবার চেষ্টা না করে আশা ছাড়তে চাই না। আর এরপর ও ইউকে বিয়ের প্রস্তাব দেয়। ওর ভাই ওকে বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য বলছিল, এখন ইউ ওকে বিয়ে করবে কিনা। ইউ তখন বলে, ধন্যবাদ আমাকে নিয়ে এভাবে ভাবার জন্য, তবে আমার মনে হয় আমি আপনাকে হতাশ করব। জিনহেং তো রাগে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। লাউচু ছিল বেইকিং নামে একটা রাজ্যের সেকেন্ড প্রিন্স। লাউচু তখন বলে, আচ্ছা আমি এই বিষয়টা জানতাম, তারপরও একবার ট্রাই করতে এসেছিলাম আর কি। তবে আমরা লাভার না হতে পারি, ভালো বন্ধু তো হতে পারি। আমি এই রাজ্যে নতুন এসেছি, আপনি যদি আমাকে রাজ্যটা একটু ঘুরিয়ে দেখান। এটা শুনে তো জিনহিংয়ের আরও বেশি রাগ হচ্ছিল। ও তখন ঘুরে ইউকে বলে, বাইরে গাড়ি রেডি আছে, তুমি যাও নিজের প্যালেসে ফিরে যাও। ইউ কিছু বলতে চাচ্ছিল, তবে ক্রাউন প্রিন্সের রাগ দেখে ও আর কিছু বলার সাহস করে না, সেখান থেকে বের হয়ে আসে। লাউচুও সেখান থেকে বের হয়ে যেতে যাচ্ছিল, তবে জিনহেং লাউচুকে বলে, আপনি মনে হয় আমাকে কিছু বলতে চাচ্ছিলেন, আপনি এখনই বলতে পারেন, কোনো সমস্যা নেই। এদিকে ইউ যখন বের হয়ে যাচ্ছিল, হুয়ালি ইউকে বলে, ক্রাউন প্রিন্স আপনাকে যেতে নিষেধ করেছে, আমার সাথে অন্য একটা জায়গাতে চলুন। ইউ তখন মনে মনে ভাবতে থাকে, ও আসলে চায় কি, একবার আমাকে যেতে বলে আর একবার থাকতে। হুয়ালি ইউকে নিয়ে চলে যায় জিনহেংয়ের স্টাডিতে। হঠাৎই ও বাইরে থেকে জিনহেং এবং লাউচুর কথার আওয়াজ শুনতে পায়। ইউ বুঝতে পারে জিনহেং আসলে ওকে এখানে নিয়ে এসেছিল যাতে ও জিনহেং আর লাউচুর কথা শুনতে পারে। আর এই বিষয়টা বুঝতে পেরে ইউ একটু এগিয়ে দাঁড়ায়। বাইরে জিনহেং এবং লাউচু কথা বলছিল, যেখানে জিনহেং লাউচুকে বলে, আপনি আমার সাথে কেন কোলাবোরেশন করতে চাচ্ছেন। লাউচু তখন বলে, আমার ভাই খুবই অত্যাচারী একজন রাজা, যদিও সে ক্রাউন প্রিন্স, কিন্তু আমি চাই না সে বেইকিং এর রাজা হোক। সে যদি বেইকিং এর রাজা হয় তাহলে আমাদের রাজ্যের প্রজাদের খুবই অসুবিধা হবে। আমিও সিংহাসন চাই না, তবে আমি চাই বেইকিং ভালো একজন রাজা পাক। অন্যদিকে আপনি তো ক্রাউন প্রিন্স, কিন্তু আমার ভাই থার্ড প্রিন্সের সাথে জড়িয়ে আছে। সে প্রিন্স নিং এর সেনাবাহিনীর মধ্যে স্পাই ঠিক করে দিয়েছে, যাতে করে প্রিন্স নিং এর সেনাদের সমস্ত খোঁজ খবর সে পেয়ে যায়। থার্ড প্রিন্স প্ল্যান করেছে প্রিন্স নিংকে সরিয়ে ফেলার, কারণ সে রাজার অনেক বড় একটা শক্তি। থার্ড প্রিন্স তো বরাবরই সিংহাসনে বসতে চাইতো। সে প্রিন্স নিংকে রাজদ্রোহী ঘোষণা করে তাকে পুরো ধ্বংস করে দিতে চাচ্ছিল। আর ভিতর থেকে ইউ এই সব কিছু শুনে তো রাগে ফুঁসছিল। থার্ড প্রিন্সের কত বড় সাহস ওর ফ্যামিলির দিকে হাত বাড়ায়। যা হোক, লাউচু আর জিনহেংয়ের কথা শেষ হলে লাউচু সেখান থেকে চলে যায়। আর তখনই ইউ ভেতর থেকে বের হয়ে আসে। ও তো পুরো রাগে কাঁপছিল। জিনহেং তখন বলে, তুমি চিন্তা করো না, আমি অলরেডি শাওজু মানে থার্ড প্রিন্সের সেনাবাহিনীর মধ্যেই স্পাই ঠিক করে দিয়েছি, এবং এইটাও খবর লাগিয়েছি যে থার্ড প্রিন্সের স্পাই কে। খুব দ্রুতই সে ধরা পড়বে। তবে তুমি এখন প্রিন্স নিংয়ের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলবে, যাতে করে সে আরো বেশি সাবধান হয়। ইউ তখন জিনহেংকে ধন্যবাদ দেয় ওর পরিবার নিয়ে এত ভাবার জন্য। তবে ক্রাউন প্রিন্স তখনও মুড নিয়ে দাঁড়িয়েছিল। ইউ জিজ্ঞাসা করে, তোমাকে এখনো অখুশি কেন দেখাচ্ছে। জিনহেং উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। ও আসলে ইউর উপর রাগ করেছিল ও বিয়ে করতে ভয় পায় এটা শোনার পর থেকে। যা হোক, এরপর ইউ নিজের বাড়ি ফিরে আসে আর ওর বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। ওর বাবা তো প্রথমে অনেক রেগে যায় যে কত বড় সাহস আমার সেনাবাহিনীর মধ্যে স্পাই ফিট করে। তারপরে ইউকে জিজ্ঞাসা করে, তুমি এসব কোথা থেকে জানলে। ইউ তখন বলে, বাবা এটা সত্যি কথা, কোথা থেকে জানলাম সেটা তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তুমি ভালো করে তোমার গ্রুপে ইনভেস্টিগেশন করো, কে স্পাই এটা খুঁজে বের করো। তবে ইউর বাবা বুঝে যায় যে এগুলো ইউকে ক্রাউন প্রিন্সই বলেছে, কারণ ইউ তো মাত্র ক্রাউন প্রিন্সের প্যালেস থেকেই ফিরল। ইউয়ের বাবা ইউকে বলে, প্যালেসের অনুষ্ঠান থেকেই আমি খেয়াল করছি তুমি ক্রাউন প্রিন্সকে পছন্দ করো, তার প্রতি তুমি অনেক প্রোটেক্টিভ, তোমাদের মধ্যে কি হয়েছে সত্যি করে বলো।
ইউ তখন লজ্জা পেয়ে বলে, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। তুমি আগে তোমার কাজের দিকে মনোযোগ দাও। আর যদি কিছু হয়ও তাহলে তুমি কি করবে? ইউর বাবা তখন বলে, তাহলে আমি অবশ্যই ক্রাউন প্রিন্সকে মেনে নিব। আমার মেয়ে যাকে পছন্দ করবে, যার সাথে সুখী হবে, আমি তো তার সাথেই আমার মেয়েকে বিয়ে দিব। আর তারপর বিলাপ করতে করতে বলতে থাকে, মেয়েরা বড় হলে তাদেরকে আর ঘরে রাখা যায় না। আমি জানতাম তুমি কিছু না কিছু ঘটাবেই। ইউ তখন ঢং করে ওর বাবাকে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি সারা জীবন তোমার বাড়িতেই থাকবো। ইউর বাবা বলে, তুমি বেশি কিছু চিন্তা করো না, যদি তুমি পছন্দ করো তাহলে তুমি তার সাথেই থাকো। তোমার সুখের জন্য যদি আকাশকে নামিয়ে আনতে হয় তাহলে আমি সেটাই করব। তবে এখন তুমি বলো তোমাদের সম্পর্ক কত দূর এগিয়েছে? ইউ তখন একটু রাগ দেখিয়ে বলে, তুমি আগে সিরিয়াস ম্যাটার নিয়ে ইনভেস্টিগেশন করো, আমি এখন যাচ্ছি। এরপর আমাদের 3 দিন পরের কাহিনী দেখানো হয়, যেখানে ইউ আবারও ক্রাউন প্রিন্সের সাথে বসে গল্প করছিল। জিনহেং ইউকে জানিয়ে দেয় যে লিনি আসলে ওই মেয়েটকে ঠিক করেছিল, যে ইউ এর রুমাল চুরি করে ইউকে অসম্মান করার চেষ্টা করেছে। এবার ইউ যেভাবে চায় সেভাবে ওই মেয়েটকে শাস্তি দিতে পারে। তবে থার্ড প্রিন্স অলরেডি জিনহেং এর কাছে রিকোয়েস্ট করেছে এই বিষয়টা পাবলিকলি না আনতে এবং ওই মেয়েটকে ছেড়ে দিতে। ইউ এই বিষয়ে কি বলবে? ইউ তখন বলে, আচ্ছা থাক, যা হয়েছে হয়েছে, যেহেতু আমার কোনো সমস্যা হয়নি তাই আমি এবার ওদের মাফ করে দিলাম। মেইডকে তুমি লিনের কাছে ফেরত পাঠাতে পারো, তবে আমি তো ফ্রিতে এটা করতে পারি না, অবশ্যই এটার জন্য ওকে কিছু দিতে হবে। এরপর জিনহেং বলে, আমি একজন স্পাইকে ধরতে পেরেছি যে সাউজুর হয়ে কাজ করত। তবে আমি চাই তুমি আমার সাথে চলো এবং ওই স্পাইকে জিজ্ঞাসাবাদ করো। ইউ তখন বলে, অবশ্যই চলো, আমি তোমার সাথে গিয়ে ওই স্পাইয়ের সাথে দেখা করছি। এরপর জিনহেং ইউকে নিয়ে জেলে আসে আর হুয়ালি সেই স্পাইকে ইউ এর সামনে নিয়ে আসে। ওই স্পাই ইউকে দেখে হাসতে হাসতে বলে, আচ্ছা প্রিন্সেস ইউশি, আপনিও তাহলে ক্রাউন প্রিন্সের সাথে জড়িত? ইউশি ঝাড়ি মেরে বলে, এগুলো আবার কেমন ধরনের কথা? ক্রাউন প্রিন্সের সাথে জড়িত থাকার মানে কি? আমরা একসাথে কাজ করছি। ওই স্পাই তখন বলে, আপনি জানেন না আপনি কার পাশে দাঁড়িয়ে আছেন? ও কোনো মানুষ না, ও একটা পশু। ও কিভাবে মানুষকে অত্যাচার করে জানেন? ওই স্পাই নিজের বুকের একটা ক্ষত ইউকে দেখায়, যেটা দেখে ইউ অনেকটা ভয় পেয়ে যায়। সে দেখায় তার হাতের আঙুলগুলো ছেঁচে দেওয়া হয়েছে, বলে যে এই লাক্সারিয়াস প্যালেসের নিচে একটা জেল রয়েছে, সেই জেলের কয়েদিদের সাথে ক্রাউন প্রিন্স কিভাবে ব্যবহার করে তার কোনো ধারণাই আপনার কাছে নেই। মানে যা যা বলা যায়, খুব আজে বাজে কথা বলছিল জিনহিং এর সম্পর্কে, আর ইউ চুপ করে সেগুলো শুনছিল। সবকিছু দেখে ইউর একটু খারাপ লাগতে শুরু করে, তবে জিনহেং বারবারই ইউয়ের দিকে তাকিয়ে ইউকে লক্ষ্য করছিল। ওই স্পাই তখন বলে, আমি আপনাকে আস্তে আস্তে আরো অনেক কিছু বলতে পারবো, ও যে কত বড় একটা ডেমন সেই ব্যাপারে প্রমাণ দিতে পারবো। আজ সকালে ক্রাউন প্রিন্স জিনহেং একটা মানুষের চামড়া তার জীবিত অবস্থাতেই তুলে ফেলেছে। এগুলো শুনে ইউ আর সহ্য করতে পারে না। ওই স্পাই তখন হুট করে উঠে দাঁড়ায় এবং জিনহেং এর উপর আক্রমণ করতে আসে। জিনহেং তখন ওর তলোয়ার দিয়ে ওই স্পাইয়ের গলা কেটে ফেলে, যেটা দেখে ইউ প্রচন্ড ভয় পেয়ে যায়। জিনহেং এর মুখে রক্ত ছিটে লেগেছিল, যেটা দেখে ইউ এর গা গুলিয়ে ওঠে। ও তো অসুস্থ হয়ে যাচ্ছিল। জিনহেং ইউকে ধরতে গেলে ইউ দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়, যে বিষয়টার জন্য জিনহেং এর প্রচন্ড খারাপ লাগে। সেখানে মিস্টার বাই মানে জিনহেং এর মামাও চলে আসে। জিনহেং এর তো প্রচন্ড মন খারাপ হয়েছিল, ও সেখান থেকে চলে যায়। হুয়ালি তখন মিস্টার বাইয়ের কাছে গিয়ে বলে, মাস্টার কেন এমনটা করলো? সে কেন প্রিন্সেস ইউকে জেলে নিয়ে আসলো? এই স্পাই যে তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে এটা তো সে জানতোই। মিস্টার বাই তখন বলে, জিনহেং ইউকে পরীক্ষা করতে চাচ্ছিল, সে আমার সাথে বাজি ধরেছিল, কিন্তু সেই বাজিতে সে হেরে গিয়েছে। এইদিকে ইউ তো ছিল ফানি কুইন, ও ঘরে বসে কাঁপছিল আর ভাবছিল, আমি সারা জীবনে কাউকে এভাবে আমার সামনে মরতে দেখিনি, আর এত বেশি রক্ত দেখে আমার তো বারবারই বমি পাচ্ছে। ও কিন্তু জিনহেংকে ভয় পায়নি, বরং ওর সামনে কেউ মারা গিয়েছে এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছিল। পরদিন সকালেই ইউ রেডি হয়ে যায় জিনহেংয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু মেই এসে জানায় যে হুয়ালি বলে গিয়েছে আজ ক্রাউন প্রিন্স ইউকে যেতে না করেছে। ইউ তখন মনে হয় যে ক্রাউন প্রিন্স হঠাৎ কেন ওকে না করলো, সে তো কখনো এমনটা করে না। মেই ইউয়ের জন্য একটা ইনভিটেশন নিয়ে এসেছিল, যেটা পাঠিয়েছিল লাউচু। লাউচু তার নিজের রাজ্যে ফিরে যাবে, আর সে তো আগে ইউকে অনুরোধ করেছিল তাকে নিয়ে রাজ্যটা ঘুরে দেখার জন্য। এবার ইউকে ইনভাইট করেছে। ইউ চিন্তা করে আজ তো ও আর জিনহেংয়ের প্যালেসে যাচ্ছে না, তাই চলে যায় লাউচুর সাথে ঘুরতে। ওরা যখন মার্কেটের মধ্যে দিয়ে ঘুরছিল, লাউচু ইউকে বলে, আমি যখন প্রথমবার আপনাকে দেখেছিলাম সেদিন কিন্তু আমি আপনার পরিচয় জানতাম না। আপনাকে প্রথম দেখে আমি ক্রাশ খেয়ে গিয়েছিলাম, তার উপর আপনার বুদ্ধিমত্তা প্রশংসনীয়।
আপনিও তো আমাকে চিনতেন না, তাহলে আপনি প্রথম দেখায় কিভাবে বুঝলেন যে আমার সাথে অন্যায় করা হয়েছিল? ইউ তখন বলে, আপনি এমন কাঁচুমাচু ফেস নিয়ে দাঁড়িয়েছিলেন, সেটা দেখে যে কেউ বুঝে যাবে। হঠাৎই ইউয়ের চোখ পড়ে পাশে এক দোকানে কাগজের ঘাস ফড়িং বিক্রি হচ্ছে। ইউ খুশি মনে একটা ঘাস ফড়িং কিনে নেয়। লাউচু মনে মনে ভাবতে থাকে ঘাস ফড়িংটা ইউ লাউচুর জন্য কিনেছে। আরও তো খুশি হয়ে যায় যে ইউ তাকে গিফট দিচ্ছে। ও যখন হাত বাড়িয়ে ইউয়ের কাছ থেকে ওই ঘাসফড়িংটা চায়, ইউ তখন আস্তে করে ঘাসফড়িংটা নিজের হাতার মধ্যে ঢুকিয়ে নেয়। লাউচু বেচারা অপ্রস্তুত হয়ে যায়। আর তারপর ইউকে বলে, আপনি এখন অনেকটা বাচ্চা আছেন, বাচ্চাদের মতো খেলনার উপর আপনার ইন্টারেস্ট। যা হোক, এরপর ওরা একটা দোকানে চা খেতে বসে। আর লাউচু ইউকে প্রশ্ন করে, যদি আপনার স্ট্যাটাস এত হাই না হতো, মানে আপনি কোনো প্রিন্সেস না হতেন, তাহলে কি আপনি আমাকে বিয়ে করতেন? ইউ তখন মাথা নেড়ে না জানায় ইউ অন্য কাউকে পছন্দ করে। যা হোক, লাউচুর সাথে দেখা করা শেষে ইউ নিজের বাড়িতে ফিরে আসে। তখনই মেয়ে তাকে জানায় হুয়ালি গেটের বাইরে অপেক্ষা করছে। ক্রাউন প্রিন্স অসুস্থ। ইউ যেন ক্রাউন প্রিন্সের প্যালেসে যায়। তবে ক্রাউন প্রিন্স অসুস্থ শুনে ইউ দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। ক্রাউন প্রিন্স মন খারাপ করে বসেছিল। ইউ ক্রাউন প্রিন্সের পাশে গিয়ে বসলে ক্রাউন প্রিন্স ইউকে বলে, তুমি এসেছো? ইউ তখন বলে, তুমি কতক্ষণ ধরে এভাবে বসে আছো? জিন হ্যাং কোনো উত্তর না দিয়ে উল্টে জিজ্ঞাসা করে, তুমি আজ লাউচুর সাথে বাইরে গিয়েছিলে, তাও একা একা? ইউ অপ্রস্তুত হয়ে বলে, তুমি কি আমাকে ফলো করার জন্য লোক পাঠিয়েছিলে? আবারও জিন হ্যাং কোনো উত্তর না দিয়ে প্রশ্ন করে, তুমি কি লাউচুকে পছন্দ করো? কেন তুমি তার সাথে দেখা করতে গিয়েছিলে? লাউচু তোমাকে কি বলেছে? ইউ আনমনে বলে ওঠে, লাউচু আমাকে জিজ্ঞাসা করেছে আমি তার সাথে যাবো কিনা। এটা শুনে জিন হ্যাং ভয় পেয়ে যায়। ও শক্ত করে ইউয়ের হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আর তারপর ইউকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে যেতে দেব না। আমার সাথে থাকাটা কি এতই কষ্টের? তুমি কি পারো না সবসময় আমার পাশে থাকতে? তবে ইউকে কাছে টেনে নেওয়ার কারণে জিনহেং আবার নিজের সেন্সে ফিরে আসে। আর তারপর ওর হাত আলগা করে ইউর হাতটা ধরে বলে, আমি কি এতই খারাপ? তুমি কি আমার সাথে থেকে যেতে পারো না? ইউ তো মনে মনে প্রচণ্ড খুশি হয়ে যায়। যদিও জিনহেং একটু রুড হয়ে গিয়েছে, তবে ইউর বেশ ভালো লাগছিল। জিন হেং ইউকে আরেকটু কাছে টেনে বলে, আমাকে ছেড়ে যেও না, ঠিক আছে? ইউ তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে যাব না, সবসময় আমি তোমার পাশে থাকবো। আর মনে মনে ভাবতে থাকে, আমি তো লাউচুকে দিয়ে ওকে টেস্ট করছিলাম, ও তো দেখছি পুরোই সিরিয়াস হয়ে গিয়েছে। ইউ এর উত্তর শুনে জিন হেং অনেকটা শান্ত হয়ে যায় আর চোখ বন্ধ করে ইউকে জড়িয়ে ধরে বসে থাকে। আর ইউ তখন মনে মনে ভাবতে থাকে, এটাই তো জিন হেং, আমি তো ওর এই রূপটাই দেখে আসছি। ও যতই কঠোর হোক না কেন, আমার জন্য ও সবসময় পারফেক্ট। এরপরেই পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। জিন হেং আর ইউ একই সাথে শুয়েছিল। ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। ওদের যখন ঘুম ভেঙে যায়, জিন হেং ইউকে জিজ্ঞাসা করে, গত রাতে তুমি যেসব কথা বলেছিলে সেগুলো কি কাউন্ট হবে? মানে ইউ যে ওকে বলেছিল ওর সাথেই থাকবে এই বিষয়টা। ইউ তখন বলে, অবশ্যই। জিন হেং জিজ্ঞাসা করে, তাহলে তুমি জেল থেকে ওইভাবে পালিয়ে আসলে কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছিলে? ইউ লাফিয়ে উঠে বলে, আমি তোমাকে কেন ভয় পাবো? আমি তো তোমাকে চিনি। জিনহেং বলে, তাহলে কিছু না বলে ওভাবে দৌড়ে পালিয়ে আসলে কেন? ইউ তখন বলে, কামন বস, সোজা কথায় আসো, আমি একটা মেয়ে মানুষ, আর জীবনে প্রথম আমি দেখলাম আমার সামনে কারো হত্যা হচ্ছে। এত রক্ত দেখে একটা মেয়ে মানুষ কিভাবে রিয়াক্ট করবে? এটা তো নর্মাল একটা বিষয়। এবার জিনহেং বুঝতে পারে যে ওকে ভয় পেয়ে ইউ পালিয়ে যায়নি, আর ওর তো খুবই ভালো লাগে। ইউ জিনহেংকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি কারো চামড়া তুলে নিয়েছিলে? জিনহেং এবার শুয়ে পড়ে আর বলে, সে আসলে আমার দায়িত্বে কাজ করত, সে আমারই লোক ছিল। কিন্তু আমি পরে জানতে পারি সে নিজের ক্ষমতার অপব্যবহার করে অনেক সাধারণ মেয়ের অ্যাডভান্টেজ নিয়েছে, অনেকের সাথে জোর জবরদস্তিও করেছে। আর এটা জানতে পারার পর আমি তাকে শাস্তি দিয়েছি জাস্ট। ইউ তখন বলে, আচ্ছা তাই, তাহলে তো সে ওই শাস্তি ডিজার্ভ করে। তবে তুমি আমাকে একটা কথা দাও, এরপর থেকে তুমি যদি আমার সামনে কাউকে মারো, তাহলে তার খুব কম রক্ত ঝরাবে, যাতে করে আমার ভয় না লাগে। জিনহিং তখন বলে, তুমি যেটা বলবে সেটাই হবে, কিন্তু তুমি আগে আমাকে একটা কথা বলো, তুমি কি লাউচুকে পছন্দ করো? ইউ তখন বলে, অবশ্যই আমি তাকে পছন্দ করি না, যদিও তার রাজ্যটা অনেক বড়, আমি সেখানে হর্স রাইডিং করতে পারতাম, তবে আমি সেখানে যেতে চাই না। এবার আবার জিনহিংয়ের রাগ হয়ে যায়। ইউ তখন জিনহিংয়ের রাগ ভাঙানোর জন্য সে কাগজের ঘাসফড়িংটা উপহার দেয়। ঘাসফড়িংটা পেয়ে জিনহিং তো খুশি হয় আর বলে, তুমি কি আমাকে বাচ্চা পেয়েছো? আগের দিন একটা চকলেট উপহার দিলে, এখন আবার একটা ঘাসফড়িং।
তবে তুমি সত্যি করে বলো তো, এটা কি শুধু আমার জন্যই কিনেছ, নাকি তুমি লাউচুকে একটা দিয়েছ? ইউ তখন বলে, না না, শুধুমাত্র তোমাকেই দিয়েছি। ইউ আবারও জিনহ্যাংয়ের পাশে শুয়ে বলে, এবার আমি একটু ঘুমিয়ে নিই। ও পায়ের উপর পা দিয়ে শুয়েছিল। জিনহ্যাংও ইউকে কপি করে পায়ের উপর পা দিয়ে শুয়ে পড়ে। আর তারপর ইউকে বলে, আগামীকাল তো হান্টিং ফেস্টিভ্যাল, সেখানে হর্স রাইডিং করতে তোমাকে অনেক কিউট দেখাবে। তখনই ইউ এর মনে পড়ে যায় মেইন গল্পে হান্টিং ফেস্টিভ্যালের দিনই ক্রাউন প্রিন্সের মৃত্যু হয়ে গিয়েছিল। হান্টিং ফেস্টিভ্যালে ক্রাউন প্রিন্সকে কিছু আততায়ী আক্রমণ করে দেয়, আর তারপরেই অজানা রোগটি হুট করে বেড়ে গিয়ে ক্রাউন প্রিন্সের মৃত্যু হয়ে যায়। এটা ভেবে ইউ অনেকটা ভয় পেয়ে যায়। এরপর আমাদের পরদিনের দৃশ্য দেখানো হয়। ইউ রেডি হয়ে হান্টিং গ্রাউন্ডে এসেছিল, তবে ওর মেইড মেইকে বলে দেয় তুমি খুব সাবধানে থাকবে। ও একটা ফায়ারওয়ার্কসের কথা বলে দেয়। ও সেই সাইন দিলে মেই যেন ওর বাবাকে খবর দেয়, এবং ওর বাবা যেন যথেষ্ট লোকজন নিয়ে ওকে খুঁজতে আসে। মেয়ে চিন্তিত হয়ে বলে, কোনো বিপদের সম্ভাবনা আছে কি? ইউ তখন বলে, তোমাকে যেটুকু বলেছি সেটুকুই করো। আর এরপরে ও হান্টিং গ্রাউন্ডের দিকে চলে যায়। তবে ইউ যখন আসছিল, থার্ড প্রিন্স শাওজি ইউকে দেখে পুরো ক্রাশ খেয়ে যায়। ওকে তো অনেক সুন্দর লাগছিল, যে বিষয়টা লিন খেয়াল করে। পাশ থেকে ফোর্থ প্রিন্সেস বলতে থাকে, এখনো ইউ চেঞ্জ হয়নি, আগের মতো লজ্জাহীন আছে। আমার ভাই ওকে পাত্তা দেয়নি বলে এখনো ও অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এটা শুনতে থার্ড প্রিন্সেরও একটু খারাপ লাগে। ও চিন্তা করতে থাকে ইউ আগে ওর জন্য পাগল ছিল, কিন্তু এখন এমন ভান করে যে ও থার্ড প্রিন্সকে চেনেই না। এটা ভাবতে ভাবতে থার্ড প্রিন্স তীর তোলে এবং ইউ এর দিকে মেরে দেয়। সেই তীরটা ডিরেক্ট গিয়ে লাগে ইউ এর চুলে, আর ওর চুলের খোপা খুলে যায়। ইউ তো প্রচণ্ড রেগে যায়। ও ডিরেক্ট থার্ড প্রিন্সের কাছে আসে আর ওর চাবুক দিয়ে থার্ড প্রিন্সের হাতে একটা বাড়ি মারে। লিন তখন চিৎকার করে বলে, তুমি ওকে আঘাত করলে কেন? সে অন্যদিকে তীর মেরেছিল, যেটা ফসকে গিয়ে তোমার চুলে লেগে গিয়েছে, কিন্তু তুমি তো আহত হওনি। তবে তুমি ইচ্ছা করে ওকে চাবুক দিয়ে মারলে, যে কারণে ও আহত হয়ে গিয়েছে। ইউ তখন বলে, থার্ড প্রিন্স এত কাছে থেকে যদি তার তীর লক্ষ্যভেদ করতে না পারে, তাহলে তো তার তীরন্দাজি নিয়ে প্রশ্ন তুলতে হয়। আর সে যদি হাত ফসকে আমাকে মারতে পারে, তাহলে আমিও হাত ফসকে তাকে মেরেছি। সেখানে মুমুও হাজির হয়ে যায় ওর গল্প লেখার জন্য। ও বলতে থাকে, মিস লিন, আপনার সাথে তো এখনো থার্ড প্রিন্সের বিয়ে হয়নি, আপনি কেন তাদের মাঝে কথা বলছেন? থার্ড প্রিন্স যদি প্রিন্সেস ইউকে কিছু বলতে চায়, তাহলে তো সে নিজেই বলতে পারে। থার্ড প্রিন্স এবার রেগে ইউকে বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ইউ তখন বলে, আমি যদি বাড়াবাড়ি করে থাকি, তাহলে আমার বাবাকে খবর দিচ্ছি, চলো রাজার কাছে গিয়ে বিচার দিই, এটার বিচার রাজাই করবে। এটা শুনে থার্ড প্রিন্স একটু থেমে যায়, কারণ ওই তো প্রথমে ইউকে তীর মেরেছিল। এরই মধ্যে সেখানে জিন হ্যাং চলে আসে, আর এসে বলে, কি ব্যাপার সাউজু, তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছে? ইউ তখন বলে, থার্ড প্রিন্স ভুল করে আমার দিকে তীর মেরে ফেলেছে, আর আমিও ভুল করে থার্ড প্রিন্সের হাতে চাবুক দিয়ে বাড়ি মেরে ফেলেছি। জিনহেং তখন বলে, আচ্ছা, সবই যেহেতু অ্যাক্সিডেন্টালি ঘটেছে, এই বিষয় নিয়ে তর্ক না করাই ভালো। তুমি এখনই গিয়ে কোনো ডাক্তারকে দেখিয়ে নাও, না হলে তোমার ক্ষত সারতে সময় লেগে যাবে। আর তারপর ইউয়ের দিকে তাকিয়ে বলে, চলুন আমি আপনাকে ক্যাম্পে পৌঁছে দিচ্ছি। এটা বলে জিনহেং ইউকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের সন্ধ্যাবেলার দৃশ্য দেখানো হয়। বৃষ্টি নেমে যাওয়ার কারণে ওরা একটা জঙ্গলের মধ্যে ফেসে গিয়েছিল। জিনহেং আর ইউ সামনে হাঁটছিল এবং হুয়ালি পেছনে। তবে ইউয়ের একটু ভয় লাগছিল। জিনহেং তখন বলে, কি ব্যাপার, তুমি কি নিয়ে এত নার্ভাস? ইউ তখন বলে, সকাল থেকে আমার কেন যেন মনে হচ্ছে কোনো উল্টাপাল্টা কিছু ঘটবে। তোমাকে যেমনটা বলেছিলাম, তুমি কি প্রিপারেশন নিয়েছো? জিনহেং তখন বলে, চিন্তা করো না, তুমি যেমনটা বলেছিলে আমি আমার লোকজন রেডি রেখেছি। তখনই ওরা আশেপাশে শব্দ শুনতে পায়। জিনহেং তখন বলে, আমি যতজন লোক এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি লোক চলে এসেছে মনে হয়। আচ্ছা, বিষয় না, আমি হুয়ালিকে বলছি তোমাকে নিরাপদে পৌঁছে দিতে। আমার মনে হয় না ওরা তোমাকে আটকাবে, কারণ ওদের টার্গেট আমি। ইউ তখন জিনহেংয়ের হাত ধরে বলে, তুমি কি পাগল হয়েছ? আমি কোনোভাবেই তোমাকে এখানে রেখে যাব না। আর তাছাড়া যেহেতু বিপদ এসেছে, একসাথে থাকলেই তো আমরা সবাই সেফ থাকবো। জিনহেং তখন মনে মনে বলে, আমি কিন্তু তোমাকে সুযোগ দিয়েছিলাম, তুমি যেহেতু যাওনি, এখন থেকে সারা জীবন তোমাকে আমার পাশেই থাকতে হবে। তবে এটা তো জিনহেং মনে মনে বলেছিল। এরই মধ্যে ওদের দিকে এলোপাথারি তীর ছুটে আসতে থাকে। জিনহেং আর হুয়ালি কোনোভাবে সেই সব তীর আটকাচ্ছিল। সেখানে প্রচুর আততায়ী এসে যায় এবং জিনহেংয়ের উপর আক্রমণ করে দেয়। ওরা তো যথেষ্ট ফাইট করছিল, তবে একটা তীর জিনহেংয়ের দিকে ছুটে আসে জিনহেংয়ের পেছন দিক থেকে, যেটা জিনহেং খেয়াল করে পারে না। তবে ইউ বিষয়টা দেখতে পায়, আরও দৌড়ে জিনহেংয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় এবং জিনহেংয়ের বদলে সেই তীরটা লেগে যায় ইউয়ের বুকে। ব্যাস, ইউ তো আহত হয়ে যায়।
জিনহেং দ্রুত ইউকে ধরে ফেলে। এরই মধ্যে বাংলা সিনেমার শেষ দৃশ্যে পুলিশের মতো ইউয়ের বাবা তার সেনাবাহিনী নিয়ে প্রবেশ করে। তখন কালো পোশাকধারী যেসব আততায়ী এসেছিল সবাই নিজেদেরকে পয়জন দিয়ে মেরে ফেলে, আর ইউও ততক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে তো ইউশিকে ওদের বাড়িতে নিয়ে আসা হয়, আর ক্রাউন প্রিন্স তার পার্সোনাল ডাক্তার পাঠিয়ে দেয়। ডাক্তার ইউকে চিকিৎসা করার পর নিজেই ঘেমে একসা হয়ে গিয়েছিল, কারণ আজ যদি ইউর কিছু হয়ে যেত ডাক্তারের নিজের জীবন নিয়ে টানাটানি লেগে যেত। একে তো ইউ প্রিন্স নিং এর মেয়ে, তার উপর ক্রাউন প্রিন্সের কাছের মানুষ। যা হোক, মেয়ে যখন ইউর কম্বল ঠিক করে দিচ্ছিল তখনও ইউর হাতের মধ্যে একটি ফুলের ডাটা পায়, আর ডাক্তারকে এটা বললে ডাক্তার চেক করতে চায় এবং দেখতে পায় এটা খুবই রেয়ার একটা মেডিসিনাল হার্ব। ডাক্তার দ্রুত সেই ঔষধি গাছ নিয়ে বের হয়ে যায়, কারণ এটাকে দ্রুত প্রিজার্ভ করতে হবে। তবে সে যখন বের হচ্ছিল বাইরে প্রিন্স নিং এবং ক্রাউন প্রিন্স দাঁড়িয়েছিল। ডাক্তার বের হয়ে জানায় ইউ এখন বিপদমুক্ত। তীরটা তার কাঁধের দিকে লেগেছে, হার্টের কাছাকাছি যায়নি, তাই এটা শুধুমাত্র একটা ক্ষতই ধরে নেওয়া যায়, আর ঠিক মতো রেস্ট নিলে সেই ক্ষত সেরে যাবে। প্রিন্স নিং সবকিছু শুনে তো একটু নিশ্চিন্ত হয়। জিনহেং ইউকে দেখতে যেতে চাচ্ছিল, তবে ইউর বাবা বলে ক্রাউন প্রিন্স আপনি এখন ফিরে যান এবং নিজের চিকিৎসা করান, আপনিও হয়তো আহত হয়েছেন। জিনহেং তখন নিজেকে সামলে নেয় আর বলে ঠিক আছে, আমি কাল তাহলে প্রিন্সেস ইউকে দেখতে আসবো, আর তারপর সেখান থেকে চলে যায়। ডাক্তারও জিনহেংয়ের সাথে সাথে সেখান থেকে বিদায় নেয়। তবে রাস্তায় যেতে যেতে ডাক্তার জিনহেংকে জানায় ইউয়ের যে তীরটা লেগেছে সেই তীরের আগায় বিষ ছিল না, তবে অদ্ভুত এক ধরনের ওষুধ ছিল, যে ওষুধটা সাধারণ কোনো মানুষের ক্ষতি করবে না, তবে যাদের মধ্যে ডার্কনেস টক্সিসিটি আছে তাদের খুব বাজেভাবে ক্ষতি করবে। এই ওষুধের কারণে শরীরে টক্সিন থাকা মানুষের মৃত্যু হতে পারে। জিনহেং বুঝতে পারে যে তার উপর আক্রমণ করিয়েছে সে জানে যে জিনহেংয়ের শরীরে টক্সিন রয়েছে। এরপরে ডাক্তার ইউয়ের তুলে আনা ফুলটা জিনহেংকে দেয় আর বলে এটা হচ্ছে হিডেন ফেস ফ্লাওয়ার, অনেক রেয়ার একটা ঔষধি গাছ, যেটা আপনার টক্সিন রিমুভ করার জন্য অনেক বছর ধরে আমরা খুঁজে বেড়াচ্ছি। জানা যায় এই একটা মাত্র ঔষধি গাছ বহু বছর ধরে ওরা খুঁজে আসছিল। জিনহেং ওর ফরচুন টেলারের কথা মনে করে, যে বলেছিল তোমার জীবনে একটা মেয়ে আসবে যার সাথে তোমার ডেস্টিনি লেখা রয়েছে, হয়তো সেই এসে তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। আর জিনহেং তো এটার উত্তরে বলেছিল তার ভাগ্য তার হাতে, সে নিজেই এই ঔষধি গাছ খোঁজার জন্য চারিদিকে লোক পাঠাবে। ওই ফরচুন টেলার তখন বলেছিল এই ঔষধি গাছ চেনা সহজ বিষয় না, এটা দেখতে মনে হয় যে রাস্তার পাশের আগাছা, এটা তখনই চেনা যায় যখন এই ফুলটা পরিপূর্ণ ফুটে যায়, আর এই ফুল ফোটার সঠিক কোনো সময় নেই, যে কোনো সময় ফুটে যেতে পারে আর কি। সিন আবার প্রেজেন্টে আসে এবং জিনহেং বুঝতে পারে ফরচুন টেলার যে মেয়েটার কথা বলেছিল যার সাথে জিনহেংয়ের ভাগ্য জড়িত সেটা ইউ। এই কারণেই তো অজ্ঞান অবস্থায় ইউ এই ফুল গাছ তুলে এনেছে। এরপর আমাদের রাজাকে দেখানো হয়, যেখানে প্রিন্স নিং সহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিল। রাজা প্রিন্স নিংকে ধন্যবাদ দেয়, কারণ প্রিন্স নিং এর মেয়ে ক্রাউন প্রিন্সকে বাঁচানোর জন্য নিজে তীর খেয়েছে। এখন সে যে ক্রাউন প্রিন্সের এত বড় উপকার করেছে এটার জন্য প্রিন্স নিংকে কী বা পুরস্কার দিবে। বর্তমানে প্রিন্স নিং সর্বোচ্চ র্যাঙ্কে রয়েছে। প্রিন্স নিং তখন বলে আমি আমার জন্য কিছু চাই না, যেহেতু আমার মেয়ে এত বড় সাহস দেখিয়েছে তাই সে সুস্থ হোক, সে যদি আপনার কাছে কিছু চায় আপনি দয়া করে তাকে সেই জিনিসটা দিয়ে দিবেন। আর মনে মনে ভাবতে থাকে যে কোনো র্যাঙ্কের থেকে রাজার একটা প্রমিস বেশি মূল্যবান। আর রাজাও এক কথায় বলে দেয় ঠিক আছে, প্রিন্সেস ইউ আমার কাছে যা চাইবে আমি তাকে সেই অনুমতি দিয়ে দিব। এরই মধ্যে ক্রাউন প্রিন্স আর থার্ড প্রিন্স দুজনেই ভেতরে আসে। রাজা ক্রাউন প্রিন্সকে জিজ্ঞাসা করে সে কি জানতে পেরেছে কিনা তাকে কারা মারার চেষ্টা করেছে। জিনহেং তখন বলে প্রিন্স নিং সঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নিয়েছে, না হলে আজ ভয়ঙ্কর কিছু হতে পারত। প্রিন্স নিং তখন বলে এই ক্রেডিট তার না, ইউ তাকে একটা সিগন্যাল পাঠিয়েছিল যে কারণে সে ইউ এর খোঁজে ওই জঙ্গলে গিয়েছিল। ইউ তো আগেই মেয়েকে জানিয়ে রেখেছিল সে 2 ঘন্টার মধ্যে না ফিরলে যেন তার বাবাকে পাঠানো হয়। যা হোক, এখানে ইউ এর বাবা জানায় সমস্ত অপরাধীরা তো আত্মহত্যা করে নিয়েছে, তবে তাদের লিডারের কাছে সে একটা সিল পেয়েছে, আর ওই সিল বের করলে দেখা যায় এটা তো ছিল থার্ড প্রিন্সের, যেটা দেখে থার্ড প্রিন্স নিজেই অবাক হয়ে যায় আর হাঁটু গেড়ে বসে বলতে থাকে তাকে ফাঁসানো হচ্ছে, সে ক্রাউন প্রিন্সকে মারার চেষ্টা করেনি। রাজা তখন জিনহেংকে জিজ্ঞাসা করে তার কি মনে হয় এই হামলার পিছনে থার্ড প্রিন্সের হাত রয়েছে কিনা। জিনহেং তখন বলে তার এমনটা মনে হয় না, সমস্ত অপরাধীরাই বিষ খেয়ে আত্মহত্যা করে নিয়েছে, আর তারা ইচ্ছা করে থার্ড প্রিন্সের সিল নিজেদের কাছে রেখে দিয়েছে, যে কোনো প্রমাণ রাখেনি সে সিল কেন তাদের কাছে রাখবে।
নিশ্চয়ই এটা থার্ড প্রিন্সকে ফাঁসানোর জন্যই করা হয়েছে। রাজা তখন মন্ত্রীদের আদেশ দেয় এই বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্য, আর সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, শুধুমাত্র জিনহেংকে ছাড়া। আর জিনহেংকে একা পেয়ে বলে, এখন শুধু তুমি আর আমি আছি, সত্যি করে বলো তুমি কি নিজের ওপর নিজে হামলা করিয়েছ? জিনহেং তখন বলে, আমি যদি নিজের ওপর নিজে হামলা করাতাম কখনোই আমি ইউকে আঘাত পেতে দিতাম না। আমার কারণে প্রিন্সেস ইউ এতটা আহত হয়েছে। বরং আমি আপনার কাছে একটা বিষয়ের অনুমতি চাচ্ছিলাম। প্রিন্সেস ইউ আমার জীবন বাঁচিয়েছে, আর এই উপকারের প্রতিদান হিসেবে আমি তাকে বিয়ে করতে চাই। রাজা তখন বলে, এই বিষয়ে পরে ভেবে দেখা যাবে, যাও তুমি আগে বিশ্রাম নাও। এরপরেই দেখা যায় ক্রাউন প্রিন্স ইউয়ের ঘরে ইউয়ের পাশে বসেছিল। তার খুবই মন খারাপ হচ্ছিল। ইউয়ের বুকে ক্ষত দেখে ক্রাউন প্রিন্সের অনেকটা অপরাধ বোধ হতে থাকে। সে ইউয়ের হাত ধরে ইউয়ের পাশে বসেছিল আর তাদের পাস্টের সমস্ত জিনিস চিন্তা করছিল। মনে মনে ভাবছিল, তুমি আমার জীবনের একমাত্র মেয়ে, তোমার উপস্থিতিতে আমার নিজেকে অনেক বেশি শান্ত মনে হয়। আমি ভেবেছিলাম আমার বাবা মাই যখন আমাকে ত্যাগ করেছে, আমাকে ভালোবাসার মতো পৃথিবীতে কেউ নেই। কিন্তু আজ আমি বুঝতে পারছি কেউ একজন পৃথিবীতে আছে যে আমাকে ত্যাগ করেনি, অনেক ভালোভাবে গ্রহণ করেছে, যে আমার জন্য জীবন দিতেও প্রস্তুত। এরপর আমাদের 15 দিন পরের কাহিনী দেখানো হয়। জিনহেং ইউর পাশে বসে বসে বই পড়ছিল। ইউ জেগে উঠে তো জিনহেংকে দেখে ভয় পেয়ে যায়। ও চিৎকার করে বলে, তুমি এখানে কিভাবে আসলে? জিনহেং তখন বলে, দেয়াল টপকে এসেছি। ইউ তখন বলে, এত গার্ড রেখে কী লাভ, যদি কেউ দেয়াল টপকে আমার রুমে এসে বসে থাকতে পারে। তখন আমরা জিনহেংয়ের কল্পনা থেকে জানতে পারি, জিনহেং যখন আসছিল তখন ইউয়ের বাবা জিনহেংকে দেখতে পেয়েছিল, কিন্তু সে এমন ভাব করে যে সে জিনহেংকে দেখতে পায়নি। তার মানে সে ইচ্ছা করে ইউয়ের কাছে জিনহেংকে আসতে দিয়েছে, কারণ সে তো বুঝতেই পেরেছিল যে ইউ জিনহেংকে পছন্দ করে। যা হোক, জিনহেং এখানে ইউকে ধন্যবাদ দেয় তার জীবন বাঁচানোর জন্য। ইউ তখন বলে, আমি যদি জানতাম তীর লাগলে এত বেশি কষ্ট হয়, তাহলে আমি কখনোই তোমার সামনে গিয়ে দাঁড়াতাম না। এমনিতেও তীর লাগলে তোমার কিছুই হতো না। জিনহেং তখন বলে, অবশ্যই আমি তোমার এই উপকারের প্রতিদান দিব। আমি তোমার খুব ভালো করে খেয়াল করব, আর এখন থেকে সবসময় আমি তোমাকে প্রোটেক্ট করব, যাতে কেউ কখনোই তোমার ক্ষতি করতে না পারে। তারপর জিনহেং উঠে গিয়ে সামনে দাঁড়িয়ে ইউকে গ্রেটিং করে ধন্যবাদ জানায়। পরবর্তী সিনে দেখা যায় জিনহেং ইউকে কমলা চুলে চুলে খাইয়ে দিচ্ছিল, আর ইউ মনে মনে ভাবছিল জিনহেং তাকে এত বেশি প্যাম্পার করে তার সব ভালো অভ্যাসই তো নষ্ট করে দিয়েছে। জিনহেং তার সব আবদারি মেনে নেয়, সে একদম নষ্ট হয়ে গেল। খেতে খেতে জিনহেং ইউকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় সাউজি এই হামলাটা করিয়েছে? ইউ তখন বলে, আমার এমনটা মনে হয় না, কারণ সাজু বোকা হতে পারে, কিন্তু সে হামলা করিয়ে হামলাকারীদের কাছে নিজের সিল রেখে দেবে এতটা বোকাও সে না। এইটা শুনে জিনহেং হেসে ফেলে। জিনহেং ইউর কাছে স্বীকার করে সাউজুর টোকেনটা সেই ওই হামলাকারীদের পকেটে রেখেছিল, যাতে করে মন্ত্রীরা সাউজুর উপর একটু সন্দেহ করে, সাউজু একটু চাপে থাকে। আর এই ফাঁকে জিনহেং হামলাকারীদের মাস্টারমাইন্ড খুঁজে বের করবে। জিনহেং তো তখনও ইউকে কমলা খাইয়ে দিচ্ছিল, আর ইউ হেসে হেসে জিনহেংয়ের সাথে গল্প করছে। পরবর্তী অনেক দিন পর্যন্ত জিনহেং ইউয়ের খুব ভালো করে খেয়াল রাখে, ইউ একদম পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত। এরপর ইউ যখন পুরোপুরি সুস্থ হয়ে যায়, জিনহেং ইউকে নিয়ে যায় তার বাগানে। এটা জিনহেংয়ের পার্সোনাল বাগান ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। একটা দোলনায় ইউ দুলছিল, আর জিনহেং ওকে দোল দিচ্ছিল। দোল খেতে খেতে ইউ জিনহেংকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। জিনহেং ইউয়ের কাছাকাছি চলে আসে, আর সে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তখনই সেখানে একটা মেয়ে চলে আসে আর বলে, আমি তো দেখছি খুবই লাকি, আমি জানতাম তুমি এই বাগানে থাকবে, এত সুন্দর ফুলের সৌন্দর্য কেই বা উপেক্ষা করতে পারে। আর ইউ এর দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় আপনি তাহলে প্রিন্সেস ইউ, যে আমার কাজিনকে বাঁচিয়েছেন। এই মেয়েটি ছিল জিনহেংয়ের মামাতো বোন, যে জিনহেংকে পছন্দ করত। সে ইউকে ধন্যবাদ দেয় জিনহেংকে বাঁচানোর জন্য। তবে ইউয়ের এই বিষয়টা একদমই পছন্দ হয় না। ওর আগে ফুসতে ফুসতে বলছিল, আমি ক্রাউন প্রিন্সকে বাঁচিয়েছি, তুমি কি আমাকে ধন্যবাদ দেয়ার? জিনহেং কিছু বলতে যাচ্ছিল, তখনই সেখানে হুয়ালি আসে আর ইশারা করে জিনহেংকে ডাকে। জিনহেং তখন ইউকে সেখানে রেখে হুয়ালির সাথে একটু কথা বলতে দূরের দিকে যায়। তখনই জিনহেংয়ের মামাতো বোন ইউকে বলে, তুমি কি এমনটা ভাবছো যে তুমি ক্রাউন প্রিন্সেস হবে? শুধুমাত্র তোমার বাবার ক্ষমতার জন্য আমার কাজিন তোমাকে এত ভালোভাবে ট্রিট করছে, তা না হলে সে খুবই কঠোর একজন মানুষ, কাউকেই এত ভালোভাবে সে ট্রিট করে না। আর তাছাড়া তুমি যতই সুন্দর হও না কেন, তুমি এই ফুলগুলোর মতো, একটা সময় না একটা সময় মাটির সাথে মিশে যাবে। আমার কাজিন সারা জীবন তোমাকে এভাবে ট্রিট করবে, এই দিবা স্বপ্ন দেখো না।
কেননা ভবিষ্যতে আমি হব তার লিগ্যাল ওয়াইফ। ইউ তখন বলে, আমার বাবার ক্ষমতা তো আমার কাছে আছে, তোমার কাছে কি আছে? জিনহেংয়ের মামাতো বোন তখন বলে, ডিউক এস্টেটের শাসনভার নেওয়ার জন্য কেউই নেই, তাই জিনহেং আমাকে বিয়ে করবে ডিউক এস্টেটের ক্ষমতা পাওয়ার জন্য। আর ডিউক এস্টেটের কাছে তোমার বাবার ক্ষমতা কিছুই না। আচ্ছা যাও, আমি তো তার লিগ্যাল ওয়াইফ হব, আমি তোমাকে তার সাথে থাকতে দিব, তুমি তার কনকুবাইন হয়ে থাকতে পারো। এটা শুনে ইউ উপহাসের হাসি দেয়, আর তারপর বলে, আমি কারোর জন্য বেঁচে থাকি না, আমি বেঁচে থাকি আমার নিজের জন্য। আমি যদি কখনো তোমার কাজিনের একমাত্র ওয়াইফ হতে না পারি, তাহলে আমি অন্য কাউকে চয়েস করে নেব, যার জীবনে আমি হব একমাত্র। তোমার কি মনে হয় আমি তোমার কাজিনের জন্য বসে আছি? আর তুমি চেষ্টা করতে পারো, সে যদি ডিউক এস্টেটের ক্ষমতার জন্য তোমাকে বিয়ে করে, তাহলে আমি তাকে ছেড়ে দিয়ে চলে যাব। জিনহেংয়ের মাওতো বোন বলে, তোমার এত কনফিডেন্স কোথা থেকে আসছে? ইউ তখন বলে, আমার নিজের কাছে ক্ষমতা আছে, তাই কনফিডেন্সও আছে। আমার কোনো এমন পুরুষকে প্রয়োজন নেই যার জীবনে আমি একমাত্র হতে পারবো না। এটা বলেই ইউ রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। জিনহেং তখনই ফিরছিল। ইউকে রেগে মেগে বের হয়ে যেতে দেখে ও দৌড়ে ইউর পিছনেই চলে যায়। আর জিনহেংয়ের মামাতো বোন ওকে পেছন থেকে ডাকতে থাকে। এরপরে দেখা যায় ইউ রেগে মেগে বাজারের মধ্যে দিয়ে হাঁটছিল। তখনই ও পা ফসকে পড়ে যায়। জিনহেং দৌড়ে এসে ইউকে ধরে ফেলে। আশেপাশের লোকজন ওদের রোমান্স দেখে তো মুখ টিপে টিপে হাসছিল। জিনহেং জিজ্ঞাসা করে, তোমার পায়ে ব্যথা পেয়েছো? ইউ তখন বলে, হ্যাঁ, আমি আমার পায়ে ব্যথা পেয়েছি। জিনহেং তখন ইউকে কোলে নিয়ে ওর বাড়িতে ফিরে আসে, আর তারপর ইউর ঘরে বসে বসে ইউর পায়ে মাসাজ করে দিতে থাকে। ইউ জিনহেংয়ের কাছ থেকে পাটা ছাড়িয়ে নিয়ে বলে, তুমি তোমার মামাতো বোনকে বিয়ে করবে, তাহলে আমার কাছে কি করছো? যাও, ওর সাথে গিয়ে সময় কাটাও। এই সব কিছুর জন্য তুমি দায়ী। কিছুদিন আগে তোমার জন্য আমাকে একটা তীর খেতে হয়েছে, এখন আবার আমি আমার পায়ে ব্যথা পেয়ে বসলাম। জিনহেং বলে, আমার কাজিন তোমাকে যা বলেছে সেটার ব্যাখ্যা আমি তোমাকে অবশ্যই দিব। তুমি মনে রেখো, তোমার থেকে ইম্পর্ট্যান্ট কেউ না। এটা শুনে তো ইউয়ের মনটাই ভালো হয়ে যায়। ও তখন আবারও জিনহেংয়ের পায়ের উপর পা তুলে দেয়, আর ইশারা করে বলে পা টিপে দেওয়ার জন্য। জিনহেং তখন মুচকি হেসে ইউয়ের পা টিপে দিতে থাকে, আর এরপর জিনহেং ইউকে ঘুম পাড়িয়ে দেয়। সেখান থেকে জিনহেং ডিরেক্ট চলে যায় তার নানার কাছে, আর গিয়ে খুব কড়াভাবে জিজ্ঞাসা করে তার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার তার নানাকে। সে কাকে বিয়ে করবে না করবে সেটা তার বিষয়। তার নানা তখন রেগে বলতে থাকে, একটা মেয়ের জন্য তুমি তোমার নানার সাথে এভাবে কথা বলছো? তুমি একটা বেয়াদব হয়েছ। জিনহেং তখন বলে, কিসের নানা? অনেক ছোটবেলাতেই তোমার আমার মধ্যে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, যখন তুমি ক্ষমতার জন্য আমাকে অন্য একটা রাজ্যে হোস্টেজ হিসেবে পাঠিয়েছিলে। জিনহেংয়ের নানা তখন বলে, তুমি আমাকে এখনো ঘৃণা করো? এরপর জিনহেংয়ের নানা আবার বলে যে প্রিন্সেস ইউয়ের প্রিন্স নিং এর সাপোর্ট রয়েছে, এই কারণে যদি তুমি তাকে বিয়ে করতে চাও, তাহলে তুমি তাকে কনকুবাইন হিসেবে নিতে পারো, তবে তোমার মামাতো বোনই তোমার লিগ্যাল ওয়াইফ হবে। সে ছোটবেলা থেকে এটা জেনে এসেছে যে তোমার সাথে তার বিয়ে হবে। সে তোমাকে অনেক পছন্দ করে, আর তাকে বিয়ে করে তোমার ইমপ্রেস বানালে ডিউক এস্টেটের সমস্ত ক্ষমতা তোমার হবে। এই সব কিছু আমি তোমার ভালোর জন্যই করছি। জিনহেং তখন বলে, আমার ভালোর জন্য? ছোটবেলায় আমাকে হোস্টেস হিসেবে পাঠিয়ে দিয়েছিলে আমার ভালোর জন্য। আমার মা মারা গিয়েছে, সেটা আমার ভালোর জন্য। তুমি টোটালি আমাকে ইগনোর করেছো আমার ভালোর জন্য। এখন আবার তুমি আমার বিয়ের প্ল্যান করছো আমার ভালোর জন্য। তুমি এই সব কিছু করেছো তোমার পরিবারের জন্য এবং তোমার ক্ষমতার জন্য, আমার ভালোর জন্য কিছুই করোনি। ওনারা তখন আবার ওকে বলে যে তুমি তাহলে এখনো আমাকে ঘৃণা করো? তোমাকে আমি হোস্টেস হিসেবে পাঠিয়েছিলাম, যেটার জন্য আমার কোনো আফসোস নেই, কারণ সেটা একটা ভালো ডিসিশন ছিল। না হলে আমি আমার রাজ্যের অনেক ক্ষমতা হারাতাম, আমাকে অন্যের দয়ায় চলতে হতো। জিনহেং তখন প্রচণ্ড রেগে যায় আর বলে, আমি তোমাকে ঘৃণা করি না, তবে তুমি যদি তোমার লাইন ক্রস করো, আমাকে আমার কাজিনের সাথে বিয়ে দেওয়ার জন্য জোর করো, বা প্রিন্সেস ইউয়ের ক্ষতি করার কোনো চেষ্টা করো, তাহলে অবশ্যই আমি তোমাকে ঘৃণা করব, এবং ছোটবেলায় তুমি আমার সাথে যেটা করেছো সেটার জন্য প্রতিশোধ নিব। আমার মায়ের সাথে যেটা ঘটেছে সেটার জন্য প্রতিশোধ নিব। আর আমি যদি একবার প্রতিশোধ নিতে চাই, আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। প্রিন্সেস ইউ তোমার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে। এটা বলে জিনহেং সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে যাওয়ার সময় ওর মামাতো বোন ওর হাত ধরে আর বলে, ছোটবেলা থেকে আমি জানি যে আমি তোমার ওয়াইফ হব। আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি এবং সবসময় তোমাকে ভালোবেসেছি। প্রিন্সেস ইউর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? জিনহেং তখন বলে, তার মধ্যে কি আছে সেটা বড় বিষয় না, তবে সে আমার জীবনের একমাত্র ভালোবাসা, আর আমার জীবনে একমাত্র সেই থাকবে। এটা বলে জিনহেং সেখান থেকে চলে যায়। পরদিন সকালেই মোমো দৌড়ে আসে ইউয়ের কাছে
আর বলে তুমি জানো কি হয়েছে? ক্রাউন প্রিন্স তার বাগানে 10 মাইল এলাকা জুড়ে ঘিরে দিয়েছে, যেখানে শুধুমাত্র তুমি ছাড়া বিনা অনুমতিতে আর কেউই প্রবেশ করতে পারবে না। তোমরা দুইজন নিশ্চয়ই প্রেম করছো, তাই না? এই ঘটনা যদি আমি লিখি তাহলে আমার বই এবার সবচেয়ে বেশি সেল হবে। সত্যি করে বলো, তোমরা প্রেম করছো? তুমি ক্রাউন প্রিন্সকে ভালোবাসো? এরই মধ্যে জিন হ্যাং দরজার পাশে এসে দাঁড়ায়, যেটা ওরা দুজন দেখতে পায় না। আর জিন হ্যাং অপেক্ষা করছিল যে ইউ কি উত্তর দেয়। ইউ তখন বলে, আমি নোবেল ফ্যামিলির ভালোবাসা বুঝি না। প্রিন্সরা 2টা 3টা বিয়ে করে। আমি কখনোই ভালোবাসার জন্য কারোর সাথে কম্পিটিশন করতে চাই না। যে শুধুমাত্র আমাকেই ভালোবাসবে, যার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কম্পিটিশন করতে হবে না, আমি তেমন কাউকেই ভালোবাসবো। মুমু তখন বলে, শুধুমাত্র এই কারণেই কি তুমি তাকে পছন্দ করা বাদ দিয়েছো? ও তখন বলে, ভালোবাসার মানুষকে যদি কারোর সাথে ভাগ করে নিতে হয় তাহলে সবচেয়ে গভীরতম ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকে। আর তাছাড়া আমি এখানে লাক্সারি জীবন কাটাতে পারছি, তাহলে অবশ্যই ভাত কাপড়ের জন্য আমি কাউকে বিয়ে করব না। বিয়ে করলে ভালোবাসার জন্যই করব। আর সেই ভালোবাসার জন্যই যদি আমাকে কম্পিটিশন করতে হয় তাহলে কি দরকার বিয়ে করার? তখনই ক্রাউন প্রিন্স ঘরের ভিতরে আসে আর বলে, তোমরা কি নিয়ে গল্প করছো? মোমো ক্রাউন প্রিন্সকে দেখে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। জিন হেং ইউকে বলে, এখন আমি তোমার সাথে যেটা করব সেটাতে তোমার একটু আঘাত লাগতে পারে। এটা বলেই ও ইউকে ধরে টেবিলের উপরে বসিয়ে দেয়। ইউ তো বুঝতে পারছিল না জিন হেং এখন কি করতে যাচ্ছে। জিন হেং আস্তে করে ইউর ঘাড়ের থেকে কাপড়টা সরায়, যেখানে ইউর তীর লেগেছিল। ইউ তো প্রথমে ভয় পেয়ে যায়। ও জিন হেংকে বলে, তুমি কি করতে চাচ্ছ? জিন হেং ওর সাথে একটা ব্যাগ নিয়ে এসেছিল, যেখানে ছিল ট্যাটু করার জিনিসপত্র। ও ইউয়ের ক্ষত জায়গাতে সুন্দর একটা ফুলের ট্যাটু করে দেয়, যে ফুলের নাম ছিল আইরিশ ফ্লাওয়ার। ইউ তো মনে মনে ভাবতে থাকে, জিন হেং সব কাজে কেন পারদর্শী। ও আমার ক্ষতটা ঢাকার জন্য এখন একটা ট্যাটুও করে দিয়েছে। জিন হেং ইউকে বলে, এই ক্ষতটা আমার জন্য হয়েছে, আমি চাই না এই ক্ষতটা তোমাকে কষ্ট দিক, সেই কারণেই আমি এটা ফুলের ট্যাটু দিয়ে ঢেকে দিলাম। দরজার বাইরে থেকে মোমো এগুলো দেখছিল, আর ও তো লজ্জা পেয়ে পুরো ঘটনা লিখে নেয়। এই ঘটনা পুরো ভাইরাল হয়ে যাবে প্রিন্সেস ইউ এবং ক্রাউন প্রিন্সের প্রেম কাহিনী। ইউ জিন হেংকে বলে, তুমি কি এই ট্যাটু করে দেওয়ার জন্য এত রাতে আমার ঘরে এসেছো? জিন হেং তখন বলে, শুধু এটা না, আমার মামাতো বোন তোমাকে আজকে যা কিছু বলেছে এমনটা আর কখনোই ঘটবে না, সেই বিষয়টা আমি লক্ষ্য রাখবো। ইউ তখন মনে মনে বলে, পুরো মুডটাই নষ্ট করে দিল, কি দরকার ছিল ওর কথা ওঠানো। জিন হেং ইউর কাছাকাছি গিয়ে বলে, আরও একটা বিষয়, তুমি আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ইউ তো অনেক খুশি হয়ে যায় এটা শুনে। এরপর দেখা যায় ইউ আর জিন হেং বাইরে বসে বসে তারা দেখছিল। সেখানে ইউ জিন হেংকে প্রশ্ন করে, জিন হেং কবে থেকে ইউকে পছন্দ করতে শুরু করেছে। এখন এই বিষয়টা তো ওদের মধ্যে ওপেন সিক্রেট ছিল। জিন হেং তখন বলে, যেদিন ইউ জিন হেং এর হয়ে প্রতিবাদ করেছিল, জিন হেং এর হয়ে এইভাবে কথা বলার মতো কেউই ছিল না। ও তো ওই আসরে অনেক বেশি লজ্জা পেয়ে বসেছিল, কিন্তু ইউ একমাত্র যে তার হয়ে কথা বলেছে। সেদিনই জিন হেং এর মনে হয়েছে এই পৃথিবীতে ইউই তার সবচেয়ে বেশি আপন। সেদিন থেকেই সে ইউকে পছন্দ করে। জিন হেং এবার ইউকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন পছন্দ করো? ইউ জিন হেংকে একটা কবিতার লাইন শুনিয়ে দেয়। জিন হেং তখন বলে, আচ্ছা প্রিন্সেস ইউ, তার মানে তুমিও আমাকে পছন্দ করো। এটা শুনে ইউ অনেকটা লজ্জা পেয়ে যায়। তারপর আবার দুজনে গল্প করতে করতে তারা দেখতে শুরু করে। আর এখানে ড্রামার এই পর্বটা শেষ করছি। পরবর্তী এবং শেষ পর্বের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।